যার ঘটনা শুনবেন তিনি হচ্ছেন বাবু ভাই। আমরা চলে আছি বাবু ভাইয়ের কাছে। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে নির্ঝরের কাহিনী। এটা ওদের বাসার কাহিনী। ওর বাবা এই বাড়িটা কেনে আর কি একজনের থেকে, and which is located in মোহাম্মদপুর। ওকে, মোহাম্মদপুরে আপনাকে আগেও বলেছি মোহাম্মদপুরে অনেক বাসা আছে যেগুলো আর কি হন্টেড। অনেকে এখন অবশ্য নতুন নতুন বিল্ডিং হয়, সেগুলো আর কি আপনার মানে ডেমোলিশড হয়ে যাচ্ছে, হরর প্লেস মানে হন্টেড প্লেস গুলা। যাক, নির্ঝরদের বাসা এখনো আছে ইনট্যাক্ট। ওটা অনেক আগে করা বাড়ি, এবং বাসাটা যখন ওরা মুভ ইন করে ওখানে, তো ওর চাচার থেকে ওরা পায় বাসাটা, কেনে আর কি ওর বাবা। তো ওই বাসার মধ্যে ওর চাচা বলেই দেয় যে এই বাসার যে 3 তলা বাসার যে উপরের যে অংশটা, সিঁড়ি ঘরের উপরে যে রুমটা আছে, ওখানে তোমরা যাবা না। তো ওরা যখন ছোট ছিল তখন আসলে ওইটা দিয়ে মাথা ঘামাতো না, ওরা জাস্ট জানতো যে ওখানে যাওয়া যাবে না, নিষিদ্ধ। তো যখন আরেকটু বড় হয় তখন নির্ঝরের অনেক কিউরিয়াসিটি হতো বাসাটা নিয়ে, যে ওই রুমটা নিয়ে কি ব্যাপারটা কি, মানে সিঁড়ি ঘর দিয়ে উঠি, ওঠার পর হাতের বাম দিকে রুমটা দুজনে যেতে দেয় না। হ্যাঁ, নিজেদের বাড়ি যেতে পারি না, ঘটনাটা কি? কিছু মানে সোফা এবং ওই যে কুশন বের করা বাগ স্প্রিং এর অংশ পড়ে থাকতো ওখানে। তো নির্ঝর নাকি যখন 5-এ পড়ে, ক্লাস 5-6 এরকম সময়, তো সে একদিন মানে ছাদে উঠে এবং ওদের ছাদটা ছিল বেশ মানে স্ট্রেঞ্জ বলতে এরকম যে ছাদে উঠলে দেখা যেত যে বাম পাশে রুমটা, তারপরে ঢুকলি ছাদ, ডান দিকে গেলে আপনার মানে খোলা জায়গা রাস্তা, আর বামে পুরো জায়গাটাই ছাদটা। বেশ মানে ওখানে ও বলতে ছোটকাল থেকে স্পুকি লাগতো। আচ্ছা, মনে হতো কিছু একটা ওত পেতে আছে ছাদের মধ্যে, ঘাপটি মেরে আছে, এরকম লাগতো আর কি। এবং ছাদের পেছনের অংশে আপনার গাছ, ওই জায়গাটা আসলে আপনার আগে বলেছি মোহাম্মদপুরের পুরো এলাকার মধ্যেই একটা মানে আপনার সোয়ারেজ লাইন টাইপের সব থাকে, তো ওই জায়গাতেই গাছ উঠেছে আর কি। তো গাছটা ছাদের উপরে বেশ খানিকটা এসে পড়ছে আর কি। আচ্ছা, তো ওই জায়গাটা মানে বেশ স্পুকি লাগতো, এবং ও মনে করেন যে ওখানে কেন জানি মনে হতে কিছু উত পেতে আছে। যাক, ও যখন ক্লাস 5-এ পড়ে তখন একদিন ও কিউরিয়াসিটি, আউট অফ দ্য কিউরিয়াসিটি, ও ছাদে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ভর দুপুর বেলা আস্তে আস্তে রুমটার দিকে যায়, যে আজকে রুমটা কি আছে দেখবো, মানে আমি দেখবো রুমের মধ্যে ব্যাপারটা কি আসলে। এর আগে অনেকবার জানলা দিয়ে মানে তাকানোর ইচ্ছা করে সাহস পায়নি, কেন জানি মনে হতো যে ভিতরে কিছু একটা আছে। আমার মনে হয় যে অনেক কিছু সেন্স করা যায়, রাইট। তো ওই দিন তার সাহসটা একটু মানে বেড়ে যায় আর কি, মানে সে আস্তে করে যে জানলা দিয়ে উকি দেয়। তো জানলা উকি দিয়ে দেখে যে অন্ধকার শুয়ে আসছে, এবং দিনের বেলা অন্ধকার থাকতো রুমটা, জাস্ট জানলা দিয়ে হালকা আলো ঢুকতো এরকম আর কি। তো তাকে দেখে একটা বিছনা আছে রুমে, একটা টেবিল আছে, পড়ার টেবিল, তারপর একটা ছোট আলমারির মতো যেটা ওই ছিঁড়ে বুড়ে গেছে আর কি, যে এক ধরনের আগের আমলে দেখতেন এক ধরনের মানে টেম্পোরারি একটা ইসের মতো থাকতো, একটা কাবার্ডের মতো। আচ্ছা, চেইন দিয়ে, হ্যাঁ, ওরকম একটা ছিঁড়ে বুড়ে যাওয়া একটাই, তারপর জুতার স্ট্যান্ড একটা। এন্ড স্ট্রেঞ্জ থিং হচ্ছে আপনার, ও যখন দেখে যে যেখানে ফ্যান ঝুলানোর কথা, ওই জায়গায় আপনার একটা দড়ি পেঁচানো আছে। আচ্ছা, দড়িটা মানে কাটা, মানে শুধু দড়ির একটা অংশ ঝুলতেছে। ডিয়ার লিসেনার, নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো সবথেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে হাজির হয়েছি। আপনারা প্রত্যেকটি ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আজকের এপিসোডের মধ্যে কতটা ভয়ানক ঘটনা আমি শেয়ার করছি। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের ভয়ানক ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। আচ্ছা, তো ফর সাম রিজন ওইটা দেখে ওর ভিতরে বেশ নাড়া দেয়, এবং সে খুব মানে ঘা শিশির করে উঠে, রুমটার মধ্যে অশুভ কোন একটা ফিলিংস সে পায়, এবং সে চলে আসে বাসায় চলে আসে। এসে আপনার কথা বলে বাসায়, মানে অনেকক্ষণ চুপচাপ থাকে নিজের মতো। পরে তার আম্মুকে বলে যে আম্মু ওই রুমটা কি, ওই রুমটায় আমি গেছিলাম। তো তার মা বকা দিয়ে উঠে, কেন গেছো তুমি এখানে ওকে তোমাকে ছাদে উঠতে দিব না আর কোনোদিন। কি জন্য? তার মানে ওনার মাও কিছু, সবাই জানতো ফ্যামিলির, আসলে মানে ফ্যামিলির থেকেই তো বাসাটা ইনহেরিট করা। তো মা বকা দেওয়ার পরে সে খুব মন ক্ষুণ্ণ হয়, কি ব্যাপার এই সেই হ্যান ত্যান, মা কেন বললো। তারপর মা, সে যখন আলাদা থেকে একটু পরে তার মা তার কাছে আসে, সে তাকে মাথায় হাত বুলায় বলে, বাবা তুমি উপরে যেও না। কেন? বলে ওখানে তোমার বড় চাচার এক ছেলে ওখানে মারা গেছিল ওই রুমটাতে। আচ্ছা, গলায় দড়ি দিয়ে মারা গেছিল। আচ্ছা, এবং এরপর থেকে আমরা ওই রুমটাতে কেউ যাই না, মানে কেউই যায় না। ওইটা তোমার বড় চাচা এই বাসা বিক্রি করে গেছে তোমার বাবার কাছে এই কারণেই, যে মানে সে চায় না যে বাসাটা মানে যাক, তার স্মৃতিতে সে এটাতে মানে হার্ট হয়।
তো সে শুনে তার জন্য বেশ একটু মানে আনএক্সপেক্টেড ছিল যে ব্যাপারটা, এবং সে যেই ভাইয়ের কথা বলছে তাকে সে কখনো দেখে নাই। তো এরপরেও মাকে বলে যে উনি কেমন ছিল দেখি, দেখতে চায়। তো মা বলে না, তোমার দেখার দরকার নেই, তুমি দেখে কি করবে, একজন মানে ছিল বয়স্ক। ওর মধ্যে বলে যে ও যেটা বলছে যে ওর মধ্যে কিউরিয়াসিটি নাকি একটা জন্ম নেয় যে ওই ভাই কেমন ছিল সেটা জানার তার। সে চিন্তা করে আচ্ছা কেমন ছিল, কি কারণে মারা গেল, সে আরো ডিটেইলস কোন উত্তর আর পায় না, যে আগ্রহ আরো বেড়ে গেছে যে কি কারণে মারা গেল এই সেই হ্যান তার। যাই হোক, এরকম সময়ের পরিক্রমায় অনেকদিন চলে যায়, ও আর ওখানে আপনার যায় না। প্রায় 2-3 বছর পরে একদিন ও ইসের কাছে শোনে, ওখানে ওদের এক আত্মীয় আসে আর কি বাসায়। তো ওনার সাথে কথা বলে, তো সে বলে যে ও কথায় কথা বলে যে তুমি তো বেশ বড় হয়েছো, তোমার যে ভাই ছিল চাচাতো ভাই, ও তো প্রায় তোমার মতোই লম্বা টম্বা এরকমই ছিল। তখন বলে আচ্ছা কি ব্যাপার, মানে চাচাতো ভাই, এই যে আবার নতুন করে কিউরিয়াসিটিটা তার মধ্যে আপনার শুরু হয় আর কি। তো বলে যে হ্যাঁ তোমার একটা কাজিন ছিল, থাকতো তোমাদের এই বাসায় তো ছিল এই সেই হ্যান। তো ওখানে যে ওই মেয়ের সাথে প্রেম করে, মানে ওই যে বলতেছে সে আবার একটু সিলি ছিল আর কি, মানে কথাবার্তা খুব ক্লিয়ারলি বলে দেয় আর কি। হ্যাঁ, তো আমাকে মেয়ের সাথে প্রেম করে মারা গেল, মেয়েটাও বিষ খেয়ে মরলো, আর তোমার ওই কাজিনও গলায় দড়ি দিয়ে মারা গেল। তো ওর মধ্যে আরো ঘটনায় বলে কি কাজিন কিভাবে মারা গেছে, বলছে যে ওখানে এরকম হয়তো প্রেম করতো তোমার কাজিন অমুকের সাথে এখানে। তো ওই মেয়ের সাথে তারপর যখন জানাজানি হয়েছে, মেয়ের বাবা খুব পিটাইছে, বেঁধে রাখছে এসে, তো মেয়েটা রাত্রেবেলা বিষ খেয়ে মারা গেছে। আর তোমার কাজিন যে ছিল চাচাতো ভাই, সেও তোমার এগুলা শোনার পরে গলায় দড়ি নিছে এখানে। আচ্ছা, তো যাক, ঘটনাটা শুনে তার মধ্যে না বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আসে আর কি, এটা নিয়ে ঘটনা নিয়ে। সে আবার ওই উপরে যাওয়া শুরু করে দিয়ে একদিন, এবং এবার সে কি করে আপনার ওই ম্যানেজ করে আপনার ওই তালা খোলার জন্য বিভিন্ন রকম দিয়ে কোচায় মোচায় সে তালাটা খুলে ফেলে এখান থেকে। আচ্ছা, তালা খুলে সে ওই রুমে ঢুকে। তো ও বলছে যে বাবু ভাই, জিনিসটা অনেকে বলে যে আপনার কোনো একটা মানে জায়গায় ঢুকলে একটা স্রোত নেমে যায়, বা মনে একটা পাওয়ার, একটা গায়ে লাগছে কিছু একটা বাতাস। বাট অ্যাকচুয়ালি আমি একটা জিনিস ফিল করছিলাম, আমি যখন রুমটাতে ঢুকি মনে হচ্ছে আসলেই কোন একটা ঠান্ডা আবহাওয়া আমাকে আপনার গ্র্যাস্প করলো, মানে এসে একটা এমব্রেস করলো। হ্যাঁ, ঠিক সেরকম একটা জিনিস, এবং মানে আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, বলে যে আমি ঢোকার পর রুমটা অসম্ভব ঠান্ডা ভেতরে, এবং মনে হচ্ছে জানি কেমন একটাই। অ্যান্ড থিং ইজ হোয়াট, যে আমি ওই রুমের মধ্যে যে অনেকক্ষণ বসে থাকলাম, আমার খেয়ালই নেই কখন সময় পার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে বাসায় চলে আসলাম, দরজাটাকে টেনে টুনে দিয়ে। বলে রাতের বেলা আমি যখন ঘুমাচ্ছি, আমি শুয়ে আছি, মানে ঘুম আসতেছে না, রাতে বাতিটা দিনে ভেঙে দিছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার আমার বাসার আমার যে রুমের চেয়ারটা আছে, মানে ডাইনিং আমার পড়ার টেবিলের সামনে, ওই চেয়ারের মধ্যে কেউ একজন বসে আছে, এবং সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমি তার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট আমি শুনতে পাচ্ছি যে আমার ওই চেয়ারে বসে কেউ শ্বাস নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো আমি ধর্মড় করে উঠলাম, কেন আমার রুমে গেট লাগানো, কেউ থাকার কথা না। আমি উঠলাম, উঠে লাইট জ্বালালাম, কেউ নাই রুমের ভিতরে। জিনিসটা বেশ মানে অস্বাভাবিক লাগলো আমার কাছে, যে এরকম তো হওয়ার কথা না, কে রুমের মধ্যে আসবে। এমনি আমার মন অনেকটা আপনার উইক ছিল এই ব্যাপারে, ওই ভাইয়ের স্মৃতিতে বা ভাই সম্বন্ধে শুনছি যেটা। তো মানে এরকম মানে ব্যাপারটা আমার বেশ নাড়া দিয়ে গেছে আমাকে। বলে এরপর থেকে যেটা হইতো যে ওর রুমে প্রায় এরকম সে বিভিন্ন জিনিস সেন্স করা শুরু করলো, যে তার রুমের মধ্যে কেউ আছে। হ্যাঁ, তার রুমের মধ্যে কেউ আছে। তো ওদের বাসায় যে আপনার কাজের মানুষ যেটা ছিল, একদিন সে কাজের মানুষটা ভয় পেল, ওদের বাসায় যে কাজের মানুষ যেটা ছিল সেও ভয় পেল আর কি, যে বললো যে আপনাদের বাসায় মনে হয় উল্টা পাল্টা কি। বলে যে আমি বারান্দার মধ্যে মনে হইতেছে বারান্দায় কেউ হাঁটে, আমি গেছি বারান্দায় নাই। আচ্ছা, মনে হয় যে বারান্দা খালি। কাজের মনটা ভয় পেলো, সে থাকতে চায় না ওই বাসার মধ্যে আর। তো ওর আম্মাকে বলছে, ওর আম্মা তখন বলে যে তুমি এইসব ভয় পাচ্ছ, জিনিসটা অমূলক মনে হয়, আচ্ছা যাই হোক, তারপরে বাসায় একটু দেখি কি অবস্থা হয় কি সেই। তো আপনার ওই গ্রামের আত্মীয় যেটা ছিল, সে আবার এর মধ্যে একদিন আসছে, সে বলতেছে যে আপনাদের বাসার মধ্যে যে এই উল্টা পাল্টা জিনিসগুলো দেখতেছেন, তো এটা তো মনে হয় আত্মা আছে, ওই যে ভাইয়ের আত্মাটা। এটা কে বলছে? ওই গ্রামের লোকটা আর কি। হ্যাঁ, যে ওর যে তার আত্মা আছে, এবং সে এখানে সম্ভবত এসে আপনাদের এই মানে চলাফেরা করে, নিজের বাসা চলে যেতে পারে না। আচ্ছা, আপনারা এটা একটা ব্যবস্থা করেন। তো এগুলো শোনার পরে আর কি, এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা একভাবে বিশ্বাস করে তার আপনার এক হুজুরকে নিয়ে আসছে। তো উনি এসে ঝেড়ে দিছে, যদিও কথাটা হুজুরও আত্মাই সম্বোধন করছেন, বাট এখানে আত্মা হওয়ার কথা না আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা,
তো যাই হোক, তো ওই ঝাড়ফুঁক করে গেছেন। তো ঝাড়ফুঁক করার পরে তেমন আর কি ওই বাসার মধ্যে যেই জিনিসগুলো দেখা যেত বাসা ঘিরে আর কি আবর্ত করে, সেটা আপনার কিন্তু কমে, মানে ভিতরে যেটা হয়েছে এটা কমে গেছে, বাট বাসার আশেপাশে একটা প্রভাব রয়েই যায় বাসার মধ্যে, ওইটা আর ওদের বাসা ছেড়ে যায় না। ওই ধরনের জিনিসপত্র হতেই থাকে। তো এর মধ্যে একজন মহিলা ওরা পায়, যে মহিলা নাকি আপনার বলে যে সে জিন হাজির করে আর কি, জিন হাজির করে আপনার এই জিনিসগুলো করে। তো তাকে নিয়ে আসে, সে একটা আসন দেয় আর কি, ওরা যেটাকে বলে আসন দেওয়া আর কি, বসে আপনার একটা করে প্রসিজার করে। তো সেই রিচুয়াল করে সে একটা জিন আনে, সে এনে বলে যে এই বাসার মধ্যে মানে এখানে একটা আছে, মানে বিইং আছে আর কি, উইচ ইজ এন্টিটি অথবা আত্মা, যাই হোক। এবং হ্যাঁ, সে এখানে ছেড়ে যাবে না, কারণ সে এটাকে খুব নিজের মনে করে, আপন মনে করে, এবং সেটা ছেড়ে যাবে না। আপনারা তাকে বিরক্ত করেন না, এবং এইটাকে আপনার খুলছে আপনার ছেলে। আচ্ছা, ওই যে রহস্যের জাল, রহস্যজনক ব্যাপারটা কিন্তু রাসেল ভাই এখানেই, এটা কিন্তু ওই মহিলার জানার কথা না, এটা ওই একমাত্র নির্ঝর ছাড়া কেউ জানে না। ওই রুমটা খুলছিল সেই, বলে এটাকে আপনাকে আনলক করছে আপনার ছেলে। এবং আরো ব্যাপার হচ্ছে, আপনারা যদি খবর নেন, এখানে এক হুজুর এসে, মানে ওনার চাচা বিক্রি করার আগে সেইখানে অনেক প্রবলেম ফেস করতো। আচ্ছা, এবং এটাকে এক হুজুরকে বন্দি করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া কিন্তু এটা মানে এভাবে থাকতো না। এখন আপনার ছেলে যেটা খুলছে, এখন এটা আপনাদেরকে ওরকম করতে হবে, মানে তার দেওয়া কিছু প্রসিজার করতে হবে। এবং সম্ভবত এইখানে একজন ফাঁস নিয়ে মরছিল, সে ফাঁসের দড়িটাও ওইখানে আছে। আচ্ছা, ওই দড়িটাও খুলে নেবেন, নিয়ে মাটির তলে পুঁতে ফেলবেন এরকম। তো যাক, তো বললো যে মানে ওই মহিলা সেরকম আর কি একটা অ্যারেঞ্জ করলো জিনিসটা। তো বললো যে দড়িটা নিয়ে আসতে হবে ওই ছেলেরই, মানে ওই নির্ঝরেরই যে নিয়ে আসতে হবে ওই রুম থেকে, ঠিক আছে? তো তার সেরকম আসন দিল বা রিচুয়াল, এরকম রিচুয়াল কিন্তু আমি নিজেও দেখছি রাসেল ভাই, সামনে বসে একদম। আচ্ছা, অনেক রিচুয়াল এরকম হয়, আমার নিজের চোখে দেখা আছে। শুনলে ইট মাইট সাউন্ড ভেরি ড্রামাটিক, উইয়ার্ড এন্ড ড্রামাটিক, বাট ইট হ্যাপেন্স, আমার চোখের সামনে হয়েছে। যাই হোক, তো এরকম একটা আসন তারা দেয়, দিয়ে রাতের বেলা মানে লাইট টাইট বন্ধ করে। তো ও বলছে যে হ্যাঁ হইতে পারে ওই সময় অনেকে মানে বোকা বানানোর জন্য করছে ব্যাপারটা। আচ্ছা, বাট অ্যাকচুয়ালি একটা জিনিসের কোনো নাই। ও যখন নাকি ওই রুমে গেছিল খুলতে, হ্যাঁ, রুমটা যখন খুললো, তখন রুমের ভিতর থেকে গড় 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 সাউন্ড আসতেছিল। জানি একটা মানুষ খুব আপনার কষ্ট পেয়ে যদি বা রাগের চোটে গড় গড় করতে থাকে, প্রচন্ড রাগে জিদে তাকে বেঁধে রাখছে এরকম, বলে ঠিক সেরকম গড় 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 শব্দ হচ্ছিল রুমের ভিতরে যখন আমি ঢুকি। এবং আলটিমেটলি ওই দড়ি, আমি যাই ওখানে, যে একটা চেয়ারে দিয়ে আমি দড়িটাকে, যেই দড়িটা ওখানে ঝুলানো ছিল, সেই দড়িটা অনেক পুরানো হয়ে গেছে, দড়ির মধ্যে ধুলা লাগছে। আমি অনেক কষ্টে একটা ছুরি দিয়ে কেটে দড়িটাকে নামায় আমি গেটের বাইরে এনে ফেলি, এবং আমার আর কিছু খেয়াল নেই। তারপরে আমি জ্ঞান হারা ফেলি, এবং পরবর্তীতে আমার জ্ঞান ফিরে, মানে আপনার ওই চেঞ্জিং আসে। তো পরবর্তীতে ওদের ওই বাড়ি এখনো আছে ওখানে, এবং ওই বাড়িটাকে ওর বাবা এখনো রিনোভেট করে নাই, বেশ বড় জায়গার উপরে। এবং ওর বাবা বলে সরে যায় আর কি, ছেলের এইসব ভেজাল দেখে সরে যায়। তো আমি হয়তো বাড়িটা দেখতে যাবো খুব শুন। আমিও শুনবো যে কোন জায়গায়, আমার মোটামুটি ওই এলাকা ভালোই চেনা আছে, তো আমিও চেষ্টা করব যেতে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ প্রথম অতিথির কাছে। এবং আমি শুরুতেই তিনি বলেছেন তিনি পরিচয়টা দিতে যাচ্ছেন না, তো সরাসরি আমরা তার ঘটনাতেই যাব, একদম সরাসরি। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনা জেনে চাই। যদি আপনার নাম বলতে কোনো সমস্যা থাকে, নাম না বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমার নাম ইশরাফ। আচ্ছা, ঘটনাটা হচ্ছে, আমার সাথে ঘটনাটা ঘটেছিল ঢাকা খুলনার হাইওয়ে রাস্তায়, ঢাকা খুলনার হাইওয়ে রোডে এই ঘটনাটা ঘটছে। ঘটনাটা হয়েছিল যে আমি নর্মালি আমি রাতবেলা ট্রাভেল করি অনেক। তো আমি আর আমার কাজিন রেদওয়ান, আমরা একবার ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, রাত্র 12টার দিকে আমরা রওনা দিই। তো আমরা নর্মালি ওখান থেকে আমরা যখন মানিকগঞ্জের রাস্তায় যাই, যেখানে মিশুক মনির ওনাদের যে অ্যাক্সিডেন্ট যে স্পটটা, ওখানে আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকি ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওয়াশরুম থেকে বের হই, ওয়াশরুম থেকে বেরোনোর পরে নর্মালি আমার কাজিনকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কোনো কথা না বলে, কারণ রাতের বেলা ড্রাইভ করতে গেলে ঘুমের ইয়েতে আবার কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয়। তো আমার কাজিন, সে নাকি নোটিস করতে পারলো যে একটা সাদা রঙের ফিগার একটা ট্রাক আসতেছিল, ট্রাকের সামনে থেকে ক্রস করতে যায়, ট্রাক ওটাকে নাকি মেরে দিয়ে চলে গেছে।
আচ্ছা ট্রাক ওটা তো আমাকে কিছু তখন বলেনি, তো ফেরিতে ওঠার পরেও আমাকে অ্যাকচুয়ালি রেদওয়ান বলতেছে যে এই ঘটনা ঘটেছে। তাই আমি বলছি যে না, এটা আই ডোন্ট থিঙ্ক এটা কোনো সত্যি কিছু হবে, এটা মেবি তোমার ইমাজিনেশন। এনিওয়েজ আমরা ফেরি থেকে নেমে আবার যাওয়া শুরু করলাম। তো যেতে যেতে ফরিদপুরের একটা নতুন বাইপাস সড়ক হয়েছে, খন্দকার নুরুমিয়া সড়ক। আচ্ছা তো ওই খন্দকার নুরুমিয়া সড়কে যখন আমরা যাচ্ছি, তো নুরুমিয়া সড়কটা বেসিক্যালি দুটা ক্ষেতের মাঝখান থেকে হয়েছে। তো ওখানে এরকম কোনো বড় গাছ নেই যেটা আপনার মানে গাড়ির ছাদের উপরে এত বড় কোনো গাছ নেই, সবই ছোট 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 গাছ। আচ্ছা তো হঠাৎ করে আমার গাড়ির উইন্ডশিল্ডের উপরে একটা বিগ স্প্ল্যাশ অফ ওয়াটার, অনেকগুলা পানি এসে পড়লো। তা আমার কাজিন বলে উঠলো হঠাৎ করে যে এটা কোথা থেকে আসলো। তা আমি বলতেছি মেবি বৃষ্টি টিষ্টি হবে কিছু একটা। এনিওয়েজ তো আমরা ওখানে যে আবার ওই ভাঙার রাস্তায় উঠে আমরা আবার একটা পাম্পে দাঁড়ালাম। তো পাম্পে যখন আমি দাঁড়াই, আমার ড্রাইভার পিছে ছিল, তো সে নেমে ওই গ্লাস মুছতে ক্লিন করতে গেছে। তো ক্লিন করতে যেয়ে বলতেছে যে ভাইয়া, গাড়িতে তো খালি গ্লাসের উপরে পানি, বৃষ্টি পড়লে তো ছাদে পড়বে, বনেটে পড়বে, সাইডে থাকবে, শুধু গ্লাসে পানি। তখন আমাদের একটু মানে কি হলো এটা হঠাৎ করে। এনিওয়েজ তারপরে আমরা ওখান থেকে আবার রওনা দিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমরা যেটা মজার জিনিস দেখছি, তখন অ্যারাউন্ড রাত্র প্রায় 2টা-2:30টার সময় হবে। ওই গোপালগঞ্জের যে রাস্তাটা ভাঙার থেকে ছাড়া ভাটিয়াপাড়ার মোড় থেকে, ওই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁকে ঝাঁকে প্রায় 20-30 জন করে লোক, মনে হচ্ছে যে ক্ষেত থেকে কাজ করে এসে ওরা বাড়ি ফিরতেছে, এরকম ধরনের ড্রেস আপে তারা হেঁটে হেঁটে যাচ্ছে। অ্যারাউন্ড 1/2 to 1 কিলোমিটার ধরে আমরা এরকম ভিড় দেখলাম। আচ্ছা এত রাত্রে সাধারণত ওখানে আসারই কথা না, মানে রাস্তার দুই পাশে এইভাবে করে আসারই কথা না। তো ওটা ছাড়া আমরা চলে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে আমি গাড়ি হার্ড ব্রেক করতে, কারণ আমার সামনে থেকে একটা লোক দৌড় দেয়। তো ওই লোকটা দৌড় না, আমি এত জোরে ব্রেক করে আমি সাইডে তাকায়, মানে আমি কাজিনকে বললাম গ্লাসটা আমার নামায়, ওকে কিছু বলো, যে যেভাবে করে দৌড় দিল আল্লাহ মাফ করে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারছে। তো ও গ্লাস নামায় যখন বাম দিকে তাকালো, দেখলো যে ওখানে আর কেউ নেই। সারপ্রাইজিংলি এত মানে রাতেবেলা, এবং ওখানে কোনো খালি জায়গা, ওটা এমন তো না যে কোনো গাছ আছে বা কোনো জঙ্গল আছে যেখানে ঢুকে গিয়েছে, নাথিং লাইক দ্যাট। হঠাৎ করে ওটা দেখাতে মানে কিছু নাই, তখন আমরা একটা আরেকটু ভয় পাই। তো এনিওয়েজ আমরা তখন চালাতে থাকি, তো ডিসাইড করলাম যে যাই হবে রাস্তায় যাই সামনে আমরা দেখবো, কথাবার্তা বলতে বলতে, যে আমরা কোনো অবস্থাতে গাড়ি থামাবো না। আচ্ছা যাই হবে আমরা মানে চলে যাবো। ও আচ্ছা, আপনারা ফেস করবেন, মানে আপনারা জাস্ট আপনাদের মতো চলে যাবেন? আমরা চলে যাবো ওখানে, আমরা কোনো কিছু, তো আমরা এখানে কোনো কিছু দাঁড়াবো না। তো এনিওয়েজ যাচ্ছি হঠাৎ করে, এটা হলো টঙ্গিপাড়ার মোড়ে, ওই বঙ্গবন্ধু মাজারের কাছের এরিয়াটা। ওখানে দেখি আমরা একটা মহিলা বেশ ভালো, মনে হচ্ছে দাওয়াত খেয়ে আসছে, এরকম কাপড় চোপড় পরে একটা বাচ্চা কোলে না রাস্তার মাঝখানে স্টিল হয়ে দাঁড়ায় আসে। আমরা হর্ন দিলাম, হেডলাইট দিয়ে ইয়ে করলাম, হাই বিম দিলাম, কিন্তু সে সরছে না। তো আমি ওখানে ওকে মানে ক্রস করে আমরা তারপরে চলে গেলাম। তো তখন আমরা আসলেই ভয় পেয়েছি, কারণ রাত্রেবেলা অত রাত্রে খুবই স্বাভাবিক, তখন প্রায় 3টা, কারণ আমরা ভাটিয়াপাড়া ক্রস করে টঙ্গিপাড়ার কাছাকাছি প্রায় 3টা হবে। তারপর আর দাঁড়ায় না, আমরা একদম স্ট্রেট চলে গেছি গোপালগঞ্জ পুলিশ লাইনে। ওখানে লোকজন ছিল, রাস্তার ওখানে দোকানে বসে চা খেলাম, যতক্ষণ পর্যন্ত আজান দেওয়ার পরে আমরা একটু ফর্সা হওয়ার পরে তারপর রওনা দিলাম। এই পরে আর কোনো অসুবিধা হয়নি। ওকে, কিন্তু আপনার কি মনে হয়, আপনি যে প্রথমে যে ব্যক্তিকে দেখেছিলেন এবং পরবর্তীতে আরেকজনকে দেখলেন, কি মনে হয় কি হতে পারে? এরকম কোনো কিছু কি আপনার মানে জীবনে এইবারই প্রথম ঘটেছিল, নাকি এর আগেও এরকম কিছু? দিনের সাথে এটা ফার্স্ট টাইম, বাট আমার এক্সপিরিয়েন্স আরেকটু বেশি আছে। বাট এই পার্টিকুলার বিষয়টা আমি বলবো কুড বি মাই ইমাজিনেশন অর কুড বি সামথিং এলস। কারণ প্রথমটা আমার কাজিন একা দেখছে, তো আমি ভাবলাম যে ও মেবি টায়ার্ড, রাতের বেলা কিছু সেই হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু আমার সাথে যেটা ওইখানে যে রাস্তার সামনে থেকে লোক দৌড় দিল, এটা আমি, আমার কাজিন, আমার ড্রাইভার, 3 জন দেখছি, সবাই মিলে দেখছে। তো ওরা মানে এইটা আমার কাছে একটু অবাক লাগলো। তারপরে লোকগুলো এত লোক, কারণ আমার ড্রাইভার পিছন থেকে বলছে ভাইয়া এত লোক কোথা থেকে আসতেছে, মানে কি অ্যাক্সিডেন্ট হইলো না, রাস্তায় কোনো গন্ডগোল হচ্ছে, কি ব্যাপার? এবং টাইমটা যদি আপনি আরেকবার সবাইকে একটু মনে করে দেন। টাইমটা যখন ফার্স্ট দেখলাম তখন বাজে অ্যারাউন্ড 2:30 হবে। ফার্স্টের যেটা রানীগঞ্জে দেখছি ওটা হবে অ্যারাউন্ড 1টা, আর যেটা আমরা গোপালগঞ্জের রাস্তায় দেখলাম ওটা হবে 2:30। লাস্ট এনকাউন্টার, ওই সময় সাধারণত মানুষজন, ওই এলাকার মানুষজনের ওই সময় জেগে থাকার কোনো কারণ নাই, মানে আনলেস কোনো কিছু না থাকে। তো গ্রাম আছে, বাট রাস্তার সাইডে তো গ্রামটা হলে ভিতরের দিকে যাইতে হবে, তাই না? আচ্ছা, আপনার নামটা একটু বলতে হবে কিন্তু। আমার নাম হচ্ছে রেদওয়ান। হ্যাঁ, এতক্ষণ ধরে বলছিলেন আপনার কথাই যে আপনি কাজিন ছিলেন। হ্যাঁ, আপনার দুজন একসঙ্গে আসছিলেন, আমার কথাই বলতেছিল।
আমার কথা হচ্ছে যে মানে মানুষ যাবে, মানে যাইতে পারে আড়াইটাতে, কিন্তু আধা কিলোমিটার জুড়ে দুই পাশে গ্রুপ 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 এরকম এতগুলা মানুষ, তার উপরে হচ্ছে মানে এমন একটা ভাব মানে কেবল ক্ষেত থেকে কাজ করে উঠছে, এখন মানে বাজারে আছে না, মানুষজন বাজারের দিকে যায় বা এই টাইপের একটা, কিন্তু এত রাতে তো এত মানুষ থাকার কথা নেই ইউজুয়ালি। আর আমার কাহিনী হচ্ছে, আমি এর আগে আমি কোনোদিন এগুলোই বিশ্বাস করি নাই। আমি রাত 2টা, আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, তো ওখানে শ্মশান ঘাট আছে আরো দূরে, কাউখালী নামে একটা গ্রাম মানে উপজেলা। ওখানে শ্মশান ঘাটে আমি আমার ফ্রেন্ডদের সাথে রাত 2টা পর্যন্ত আড্ডা দিছি। ইভেন আমার বাসার পিছনে হচ্ছে শ্মশান ঘাটটা। আমরা ইউজুয়ালি মানে হিন্দু মানুষদের তো শ্মশানে পোড়ানো পর্যন্ত দেখছি, বাট আমি কোনোদিন মানে আনইউজুয়াল কোনো কিছু দেখি নাই। আমার মধ্যে একটু সাহসটা এই জন্য এইসব বিষয়ে বেশি ছিল। আমি মানে এর আগে ভাইয়ার কাছে, মানে ভাইয়া অনেক কিছু দেখছে, তা আমি অনেক সময় আমাকে বলছে যে আমি একটু মানে হেলা করছি যে এটা দেখে না, তো ভাইয়া তখন আমার আরো বলতেছিল যখন দেখবো তখন নিজের আত্মা শুকায় যাবে। তো আমি তখন 2টা জিনিস দেখছি, একটা হচ্ছে যে ট্রাকটা ওটা দিয়ে ক্রস করলো, আর সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে যে মানুষটা ক্রস করলো রাস্তাটা, আর একটা মানুষ মানে ওই যে যখন গোপালগঞ্জের ভিতরে যেটা হচ্ছে সাদা পাঞ্জাবি পরের লোকটা, ওটা আমি যখন গ্লাস নামে দেখলাম, ও হলে তো থাকবে রাস্তার পাশে, তাই না? মানে ক্রস করছে সাথে সাথে ও কই যাবে ভ্যানিশ হয়ে। আমি রাস্তার সাইডে গ্লাস নামে ওরে কিছু একটা বকাঝকা করবো, বাইরে নাইমা মানে তাকায় দেখি কিছু নাই। এই 2টা হচ্ছে আমার সবচেয়ে বেশি সারপ্রাইজ। আচ্ছা, ওকে, আমরা আবারও আপনাদের কাছে আসবো। আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। ধানমন্ডির ঘটনা শুনতে চাই। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার বাসায়। জি, এটা অ্যাকচুয়ালি 2013-এ হজের সময়ের ঘটনা। এটা জি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, খুবই ইন্টারেস্টিং। লাস্টে একটা মানে বিরাট টুইস্ট আছে আর কি। হ্যাঁ, তো হজের সময় ঘটনা এটা জিনিসটা হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে, তখন হলিডের দিন, আমি উঠে নাস্তা খেলাম আমাদের লিভিং রুমে। তো লিভিং রুমের সাথেই আবার একটা ব্যালকনির মতন আছে যেখানে ফুলের টপ রাখা থাকে। তো নাস্তা খেয়ে আমি আবার মোড়ার উপরে রেখে খেয়েছিলাম। তো আমি কাজের মেয়েকে বললাম যে দরজাটা খুলে মোড়াটা রেখে বারান্দার মধ্যে। তো কাজের মেয়ে দরজা খুলেই দেখে যে টপ সব ভাঙা, এবং একটা টব অলমোস্ট 2 থেকে 3 ফিট দূরে পড়ে আসে। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিংলি, একটা টবের মধ্যে মাটির মধ্যে 3 আঙ্গুলের দাগ, অ্যাজ ইফ কেউ স্ক্র্যাচ করে গেছে, মাটিটা টেনে উঠায় নিছে এরকম। তো ওটা দেখার পরে আমি আম্মাকে ডাকলাম, এটা কি অবস্থা। মজার জিনিস হচ্ছে, এই এত বড় বড় টব কেউ এসে বাইরে থেকে ইট মেরে ভাঙা সম্ভবই না। এটা দেখে মনে হচ্ছে কোনো সুপার ন্যাচারাল কিছু, কারণ আমাদের ওটা পুরো এনক্লোজড জায়গা, ওখান থেকে বাইরে থেকেও এসে কেউ কিছু করবে এরকম মনে হয় না। তো ওটা করার পরে আব্বু তখন লাঞ্চে আসলো বাসায়। তো আসার পরে আব্বাকে বললো যে একটু দেখো তো কি ব্যাপার এখানে। তখন ওইটা পরিষ্কার করেনি, ওটা ওখানেই ছিল। আব্বা দেখার পর আব্বা বললো যে দেখো, জিনিসটা আমার কাছে কোনো মানে নর্মাল লাগছে না, তো আমরা লোকাল মসজিদ থেকে একজন ইমাম সাহেবকে এনে দেখাই না যদি কোনো সমস্যা থাকে। আব্বা স্ট্রেট ফরওয়ার্ড ওদিকেই চলে গেল। আমি মানে সুপার ন্যাচারাল ব্যাপারটাই সে ফার্স্ট অ্যাড্রেস করলো। ইমাম সাহেব ওরা আব্বা ওনার সাথে কথা বলে উনি এসে দেখে যেটা বললেন যে আমি বিকাল বেলা জানাবো, এই করবো, তা আপনারা এখন নর্মালি থাকেন। তো দুপুরবেলা আম্মার একটু শরীর খারাপ হয়, বাট নাথিং সিরিয়াস। বিকালে ঠিক আসরের নামাজের পরে মাগরিবের আগে আমাদের একটা রুম আছে, ওই রুমের ভিতরে ওয়ার্ডরোবের উপরে লাল রঙের অনেকগুলা লবণ জাতীয় একটা জিনিস রাখা, which is red, মানে সি সল্টটা এত রেড হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো এরকম তো রেড। তো লবণ এটা বুঝলো আমাদের বুয়া, আবার সে এসে ওটাকে আবার মানে নিজেই ফট করে মুখের মধ্যে দিয়ে বললো যে আল্লাহ, এটা তো লবণ টেস্ট। এটার জন্য এটা বুঝতে পারলাম যে এটা একটা সল্ট। তো ওইখানে এটা রাখা। তো তখন সন্ধ্যাবেলা ওই হুজুর আবার আসলেন। তো উনি বললেন যে দেখেন, এই রুমটাকে বন্ধ করে রাখেন, যে রুমের লবণটা পাওয়া গেছে এই রুমটা বন্ধ করে রাখেন, রাতের বেলা কেউ খুলেন না, আপনি একবারে কালকে সকালবেলা দিন হলে পরে খুলেন। আচ্ছা। তো আম্মা স্বাভাবিক, আম্মা বন্ধ করে। আর আমাদের বাসার নিয়ম হচ্ছে যত রকম লক করার পরে রাতের বেলা চাবি আম্মার বেডরুমের মধ্যে থাকবে। তো আমার বেডরুমে ছিল, রাতের বেলা কেউ বের হয়নি। তো সবাই ঘুমাই গেছে, মানে ওখানে ওই রুমের মধ্যে যাওয়ার কোনো চান্সই নেই। সকালবেলা আম্মা ফজরের আজানের পরে নামাজ পড়ে সে যায় রুমটা খুলতে গেছে। রুম খুলে সে স্টান। সে দেখে যে রুমের ভিতরে যে ম্যাট্রেস, চাদর, বালিশ সব মানে ছিঁড়ে বিড়ে শেষ।
বাথরুমে যত টয়লেট্রিজ সবকিছু ওই বিছানার উপরে এনে ফালানো, ফার্নিচারের মধ্যে স্ক্র্যাচ মার্ক, ব্যাপার এটা। তারপরে টেবিল ল্যাম্পের উপরে স্ক্র্যাচ মার্ক, মানে শেড ছিঁড়ে ফেলছে, মানে এক্সট্রিম মানে ডিভাস্টেটেড ওই জায়গাটা। তো ওটা দেখে আমরা মানে অবাক, আমরা ভাবলাম কি ছোট্ট রাষ্ট্র নাকি এটা। তো ওখানে যে আবার জানলা দেখে জ্বালানা বন্ধ। আর মজা হচ্ছে আমাদের বাসা হলো পুরোটাই সিসিটিভিতে দেখা যায় বাইরের দিক থেকে। তো বাউন্ডারি ওয়াল টপকায় যে কেউ আসবে থার্ড ফ্লোরে সেটাও সম্ভব না, কারণ সিসিটিভিতে কিছু ছিল না, তো অবভিয়াসলি কেউ আসেনি। তো এইটা হওয়ার পরে সকালবেলা তার সাথে সাথে আবার হুজুরের সাথে কথা বলা হলো। তো কথা বলার পরে হুজুরে এসে বলল যে এখানে তো একটা ফার্নিচারের আপনাদের কোনো কি অসুবিধাটা হচ্ছে, এই একটা ফার্নিচার ছিল, ওই ফার্নিচারটাকে জাস্ট মুভ করে আরেকটা জায়গায় রাখতে বললো। যখন এই ফার্নিচারটা মুভ করলো ওই এপিসোডটা কিন্তু শেষ হয়ে গেছে, ওইরকম কোন আর ঘটনা ঘটেনি। ইন্টারেস্টিং আফটার 2-3 days দেখা গেছে যে আমাদের ওই রুমেরই বিছানার উপরে অনেকগুলো পয়সা, এন্ড সবচেয়ে মজা হচ্ছে পয়সাগুলো হলো 1800s এর আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা পয়সা। সেটাই, রেখে যাবে এটা কোথা থেকে পাবো ওই জিনিস, এটা তো দুর্লভ একটা জিনিস। রাইট। এই ছিল ওই বাসার। এবং আপনারা পরে কি উদ্ধার করতে পেরেছেন এখনো পর্যন্ত আসলে যে আসলে কি ছিল বা এরকম? এইটা অ্যাকচুয়ালি ভাবে তো প্রুফ করা যায়নি, বা যেটা আমরা বুঝতে পেরেছি যে ওটা ওদের কোনো প্যাসেজ ছিল যেটাকে মেবি আমরা ব্লক করেছি, এটার জন্য মেবি ওরা চলাচল অসুবিধা হওয়ার কারণে এখানে একটা তাণ্ডব করছে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে আপনারা যে এই বাসাটা নিয়ে বলছিলেন, এই বাসায় ধরেন যে আপনারা যে আছেন, আপনারা টিকে আছেন, একই প্রবলেম কি যদি কোনো গেস্ট আসে বা থাকতে চায় তাদের কি? হ্যাঁ, এইটা তো যেরকম স্পেশালি আমার রুমে আমি ছাড়া কেউ থাকতে পারে না। আমি থাকলে সবাই থাকতে পারে, আমি না থাকলে থাকতে পারে না। যেরকম আমার এক মামা এসেছিলেন ওখানে, মানে আমাদের এক ফ্যামিলি, একটা মুরব্বী মারা যাওয়া, ওরা সবাই এসে আমাদের বাসায় ছিল। তো আমার মামা ঘুমাইছেন, তো আমার মামা একটু স্কেপটিক ছিল, তো উনি আবার একটু জিন ভূত নিয়ে একটু গল্প করে হাসি ঠাট্টা করে রাতে বেলা সি ওয়েন্ট টু স্লিপ। রাত 3টার সময় সে এসে আম্মার রুমে, মানে দরজার মধ্যে অনেক জোরে জোরে বাড়ি, সে বলতেছে যে আমাকে বললে জানলা থেকে হাত এসে কে মারছে, থাপ্পড় টাপ্পড় দিছে, মুখ টুক ফুলাই দিছে। তারপর আমার এক খালার সাথে এরকম ঘটনা ঘটছে যে তাকে লাথি মারা হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো ড্যামেজ হয় নাই, বাট ঘটনা ঘটে। হ্যাঁ, আমার সাথেও আরেকটা ঘটনা হয়েছে। যদি এটা হচ্ছে এই বছরের ঘটনা, মানে কিছুদিন আগে, মানে এই বছরের মধ্যে, টাইমটা মনে নেই। তো রাতের বেলা আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে ছোট একটা বাচ্চা আমার পার মধ্যে খামছি দিয়ে আমার গলা চেপে ধরছে এসে গার উপরে, তার এবং নাক মুখ থেকে আমার সব খাবার দাবার চলে আসছে। তো এই স্বপ্নটা দেখতে দেখতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখি আসলে আমার নাক মুখ থেকে খাবার চলে আসছে। তা আমি ভাবছি মেবি হেভি খাওয়া দাওয়া করছি, কোনো ইনডাইজেশনের জন্য এটা হতে পারে। তা আমি উঠে যাই আম্মার ঘরে গেলাম, যাই বললাম যে আম্মা আমাকে ওষুধ দাও, আমি খেয়েটা আমি ওখানে বসলাম। প্রায় তখন 4টা বাজে। বসে আমি যখন একটু সুস্থ ফিল করি তখন আবার রুমে ঘুমানোর জন্য আসতে যাই। যখন আম্মার রুমে বিছানা থেকে নেমে ফ্লোরে পাড়া দিই, তখন আমি দেখি আমার বাম পায়ের মধ্যে, মানে তালুর মধ্যে খুব জ্বলতেছে। তো আমি পাটা উঠাইলাম, পাটা উঠাই আমি যখন দেখি যে 3 আঙ্গুলের ওই সেম স্ক্র্যাচ মার্ক আমার পার মধ্যে। এইটাই, হ্যাঁ, এটা আমি শুনতে চাচ্ছিলাম এটা। হ্যাঁ, which was there for around 2 weeks। আমি ওই জিনিসটা মার্কটা ছিল। তো ওইটা আমার কাছে অ্যাকচুয়ালি কোনো এক্সপ্লেনেশন নাই, এটা কোথা থেকে আসলে, কেমনে হলো। এবং সেটা কি অনেক ডিপ ছিল আপনি বলছেন? হ্যাঁ, বেশ ডিপ ছিল, কারণ 2 সপ্তাহ ধরে ওটা হিল হইতে সময় লাগছে পুরোপুরি ঠিক হতে। তো অনেক ডিপ ছিল, রেড ছিল, মানে তাজা উন ছিল, এমন যে না যে আমি, আর পার নিচে তো একটু চামড়াটা মোটা হয়, সো আপনি যদি মানে চুলকাইতেও যান, আই ডোন্ট থিঙ্ক ওখানে এরকম কোনো স্ক্র্যাচ হওয়ার চান্সেস আছে। রাইট, আর হলো খুব সামান্য হবে, মানে অত ডিপ হতে গেলে ডেফিনেটলি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়েছে, অথবা কোনো শার্প কোনো অবজেক্ট দিয়ে কিছু করছে। ওকে, আমি আপনার কাছে এখন চলে আসি এবং আপনাকে একটু জিজ্ঞেস করি যে ওই বাসায় আপনিও কি যান মাঝে মাঝে? আমি মোস্ট অফ দ্য টাইম মানে ভাইয়ার রুমেই থাকি, মানে যখনই যাওয়া হয় আমি আর ভাইয়া এক রুমে স্টে করি। তা মানে এই কাহিনীটা যখন হইছে তখন আমি ওই দিন ওই বাসায় ছিলাম না, আমি ভাইয়ার সাথে প্রায় থাকা হয়। তো এইটা হওয়ার পরের দিন সকালবেলা সাথে সাথে আমার তখন বাসা ছিল হচ্ছে নিকুঞ্জতে। তো ওইখান থেকে আমার ভাইয়া নিয়ে আসে। এরপর থেকে আমি মোটামুটি এই কাহিনীটা মোটামুটি একটু ভয় পাই, যেহেতু ভয় পাওয়ারই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি মানে ওইখান থেকে মানে অনেকদিন ভাইয়ের বাসায় স্টে করছি, এই জন্য যে আপনার সাথে কোনোদিন কোনো প্রবলেম হয় না? আমার সাথে হইছে সামান্য 2-1টা। যেমন একটা হচ্ছে আমি যখন ফার্স্টে এই যে নিকুঞ্জতে আমি যখন শিফট হয়েছিলাম, মানে ফ্রেন্ডদের সাথে আমি থাকতেছিলাম,
তো ওইখানে হচ্ছে কি আমি ফার্স্টে মানে ওটা ডুপ্লেক্স বাসা ছিল, উপরে নিচতলাটা মোস্ট অফ দ্য টাইম নিচতলায় আমার বেড ছিল, কিন্তু ফ্রেন্ডরা সবাই উপর তলায় থাকে, তো আমি একা নিচতলায় থাকবো এটা কেমন যেন মানে ফ্রেন্ডদের সাথে আর থাকতেছি, মানে ওই দিন আমি ফার্স্ট উঠছি। তো আমি গেছি মানে উপরের দিকে, যে আমি যাব, রাত তখন প্রায় 1-1:30 বাজে, মানে ফ্রেন্ডরা তো আড্ডাবাজি করতেছি, ব্যাচেলর লাইফ একটু, তো পড়াশোনা শেষ করছি একটু ফার্স্টের দিন। তো নিচ থেকে আমি বালিশ আনতে গেছিলাম, যে আমার বেডের উপরে বালিশ থেকে আমি উপরে এসে ফ্রেন্ডদের সাথে ফ্লোরিং করে শুভ। তা আমি যখন বালিশ আনতে গেছি, বালিশ নিয়ে ওঠার সময় মানে বাসার যেহেতু ডুপ্লেক্স সিঁড়িটা একটু মোড়ানো, তো ওই সিঁড়ির ওই পাশে একটা ব্যালকনি ছিল। সিঁড়ির ব্যালকনির ওইখানে কিছু নেই, মানে জাস্ট একটা ব্যালকনি, ওই পাশটা ফাঁকা, মানে দোতলার উপরে। তা আমি যখন উঠলাম, হঠাৎ করে আমার চোখের কর্নার দিয়ে, মানে আমি উঠার সময় যখন মোড়ানো, যেহেতু ফেসটা হাফ ওয়ে গেছে ব্যালকনির সাথে, তা আমি চোখের কারণে মানে দেখলাম কি একটা কালো জাতীয় কি যেন একটা ব্যালকনি থেকে মানে উড়ে চলে গেছে, মানে সোজা ব্যালকনি দিয়ে লাফ দেওয়া টাইপের মানে গেছে। তো আমি সাথে সাথে মানে দাঁড়ায় ভালো করে মানে আরেকটু স্টে হইলাম। স্টে হওয়ার পরে ওইখানে মানে ফার্স্টে রাতে আর কিছু বলি নাই, ফার্স্টে আমি ভাবছি যে হয়তো কিছু একটা হইতে পারে। পরের দিন সকালবেলা আমি ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করছি এখানে কোনো কিছু, আর ওরা আমার সাথে ফাইজলামি শুরু করছে, না এরকম তো ভূত টুত। কিছুদিন পরে আরেকজনের কাছ থেকে শুনছি যে ওই বাসাটায় নাকি অনেক আগে একটা মেয়ে সুইসাইড করছিল, মানে এটা আর কি শুনছি। আমার কাছে তখন একটু আজব লাগছে যে হয়তো কোনো কিছু হয়তো এই কারণে হইতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং এর পরের কমেন্টগুলো আবারও ফিরে আসি, তার আগে একটু ভাইয়ের কাছে চাই। আপনি দীর্ঘদিন সময় স্টেটসে ছিলেন এবং সেখানে আপনার পড়াশোনার সময়টা ওখানেই কেটেছে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে ওইখানেও আপনি কিছু জিনিস ফেস করেছেন, সেগুলো। আচ্ছা, ফার্স্ট আমি ফেস করি আমেরিকাতে, আমি ইউনিভার্সিটির নামটা না নিয়ে, না দরকার নাই, একদম খুবই রিনাউন্ড একটা ইউনিভার্সিটি এবং খুবই এক্স্যাক্টলি। এনিওয়েজ, তো আমি আমার ফ্রেন্ড ওইখানে পড়তো, তো আমি ওকে ভিজিট করতে যেতাম সবসময়। তো একবার একটা ইনসিডেন্ট এরকম হচ্ছে যে আমরা বাংলাদেশে আসবো বেড়াতে, তো ওকে আমি প্যাকিং এ হেল্প করতে ওর ওখানে যাই। তো ওর ডর্ম রুমটা ছিল সিঙ্গেল রুম, আর অনেক ছোট একটা ডর্ম রুম ছিল। তো ডর্ম রুমের ডেসক্রিপশনটা ছিল বেসিক্যালি একটা খাট, একটা পাওয়ার টেবিল, আর খাটের সামনে একটা ওয়ার্ড্রপ, তার সামনে হলো বাইরে এক্সিট এন্ট্রি ডোরটা। ওখানে একটা ছোট্ট একটা স্পেসও ছিল, মানে একটা মানুষ দাঁড়াতে পারবে এরকম একটা জায়গা। তা আমি গেলাম ওকে প্যাকিং এ হেল্প করতে, তো বিছানার সামনে দাঁড়া ওকে আমরা হেল্প করতেছি, আমি ছিলাম। তা আমি হঠাৎ করে দেখি চোখের এক বিয়ের দিকে মানে তাকায় দেখেছি যে একটা ফিগারের মতন, লুকস লাইক এ হিউম্যান ফিগার, ওখানে বসে আছে, ব্ল্যাক কিন্তু ইয়েলো আইস, যেটা দেখে মানে ওর বোঝা গেল চোখটা দেখে যে আমার দিকে তাকায় আছে। তা আমরা ভাবলাম যে পড়ালেখার প্রেসারে এই সেমিস্টারে মাত্র ফাইনাল শেষ করে আসলাম, তো অবভিয়াসলি উই আর টায়ার্ড, তো কিছু না কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা চলতেছে মাথায়, জন্য দেখলাম। তো ঠিক আছে, আমি ওটার পাত্তা দিলাম না, আমি নেমে গেলাম ওর সাথে। নেমে আমরা নর্মালি আমরা ট্রেন দিয়ে যাই আমাদের এয়ারপোর্টে, তো ওইখানে আমরা ট্রেন না নিয়ে উই টুক আ ট্যাক্সি। তো ট্যাক্সিতে উঠে আমরা ওকে বলতেছি যে আচ্ছা তুমি কি এরকম, তোমার কি ডর্মে ভুট্টুত আছে নাকি? আমি জাস্ট জোক করতেছি ওর সাথে, তোমার ডর্মে কি ভুট্টুত আছে নাকি, দেখো তো, আমি তো এরকম একটা ভূত দেখছি তোমার ডর্মে। তো ওর না চেহারা দেখলাম যে একটু সিরিয়াস হয়ে গেল, বলতেছে কেন, কি দেখছো তুমি? তা আমি বললাম যে না, আমি দেখলাম এরকম একটা ব্ল্যাক ফিগার, এরকম ইয়েলো আইজ আমার দিকে তাকায় আছে। তো ওর রিয়াকশনটা ছিল দেখার মতন। ও বলতেছে ও মাই গড, এটা তো আমি পুরো সেমেস্টার ধরে দেখতেছি, আমি তো ভাবছি যে টায়ার্ড হয়ে আমি এটা দেখতেছি, তুমি একই জিনিস কিভাবে দেখলা? আর আমাকে কোনো দিনও এইসব কথা বলে না, বিকজ সেগুলো বিশ্বাসই করে না। তো ওই একটা এক্সপিরিয়েন্স যেটা আমি দেখে অ্যাকচুয়ালি আমি মানে স্টান্ড হয়ে গেছি যে কিভাবে সম্ভব যে একই রকম জিনিস দুজন। এবং আপনি তো মনে হয় ওইটা কি আপনার ফার্স্ট ভিজিট ছিল, মানে ফ্রেন্ডের বাসা যাওয়া বা এরকম? না, আমি ওখানে আগেও গিয়েছি, তো কোনদিন ওরকম ফিল করেননি? ওরকম ফিল করেন ওই দিনই পার্টিকুলার আমি চোখের সামনে দেখি আর কি, আগে এরকম চোখের সামনে আমি মানে এত ক্লিয়ারলি দেখিনি, প্রবাবলি কিছু দেখেছি, আই হ্যাভেন্ট নোটিসড। ওকে, আরো কিছু ঘটনা যদি ওখানকার কিছু ঘটনা যদি আপনার থাকে তাহলে বলতে পারেন আপনি। আমেরিকাতে, আমেরিকা বা বাংলাদেশ, যেখানে আপনার বলতে, বাংলাদেশে আমার সাথে ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটছে। যেরকম আমাদের বাসারটা আমি আপনাকে বললাম, আমার বাসায় এরকম ড্রাইভাররা অনেক কিছু দেখে। তারপরে বাংলাদেশে
যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় বলতে পারেন। এবং আপনি একটা জিনিস বলছেন, আপনার বাসায় যে এত কথা বললেন, বাসাটা যখন আপনারা ওঠেন, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এটা মনে করছিলাম যে আমি কি জানি মিস করছি আমার বাসা সম্পর্কে, মানে কোথা থেকে কিনছেন বা কি অবস্থা সেটা আমরা জানতে চাই না, কি হয়েছিল এটা? বাসাটা অ্যাকচুয়ালি বানানো, এটা আমাদের নিজেরাই করা। তো যখন ফাউন্ডেশন কাটে, তো বাসাটা একটা মানে যে কোনো একটা হসপিটালের দখলে ছিল এই ল্যান্ডটা, তো ওটা পরে ওখান থেকে আমরা নিয়ে নিবিস। তো যখন আমরা ফাউন্ডেশনের জন্য মাটি কাটা হয়, তখন কিছু দূর যাওয়ার পরে 2টা গলিত লাশ পাওয়া যায়, যেটা মানে কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা মোটামুটি আইন সংস্থার সাথে কথাবার্তা বলেছি, বাট ওটা কোনো পরিচয় পাইনি। সো পুলিশ আর বললো যে দেখেন এখানে কেস টেস করে ঝামেলা করে লাভ নেই, আপনি মানে যেহেতু কিছু পাওয়া যায়নি এটাকে আর কিছু করা লাভ নেই। তো আমরা ওখানে জানাজা পরে ওখানে দাফন করে দিচ্ছি। ওইখানেই আমাদের ওই ল্যান্ড পিছনেই একটা জায়গা আছে, যেটা খালি জায়গা, ওখানে কেউ জানে, একটা পাক পবিত্র, ওই জায়গাটা আমরা দাফন করে দিই। তো ওটা ওই ঘটনা আমার ড্রাইভারও অনেক সময় দেখা গেছে রাত্রেবেলা যদি কিছু দিতে আসে, সে অনেক কিছু দেখে। তো আমাকে একদিন যদি বলে ভাইয়া আমি তো এরকম সিঁড়ি থেকে নামার সময় লাশ দেখছি, কি ফর্মে দেখে, সে বলে যে খাটিয়ার মধ্যে যেরকম মানুষের লাশ থাকে ওরকম ভাবে পড়ে আছে। তা আমার বাসা আরেকটা লোক আছে যে আমাদের সিকিউরিটি ইনচার্জ, তো সে বলতেছে যে স্যার আমি এরকম একদিন ঘুমাচ্ছিলাম, তো আমি হঠাৎ করে দেখতেছি জানলার ওখানে আওয়াজ করে, তা আমি লাফ দিয়ে উঠে আবার দেখতে গেলাম, তো দেখে যে কিছুই নেই। তো এরকম কয়েকটা ঘটনা ঘটে। তো আমার সাথে আরেকটা কথা আমি অ্যাকচুয়ালি এই ঘটনাটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, ছোট্ট একটা স্টোরি। খুলনায় যাওয়ার সময়, আমার যত ঘটনা মেজরিটি খুলনা যাওয়ার রাস্তায় হচ্ছে। তা আমি যাচ্ছিলাম খুলনাতে, আমি আর আমার ড্রাইভার একা রাতেবেলা, ওইটাও প্রায় 3টা-4টার দিকে ঘটনা হবে। ওটা হলো তিলকছাড়া গ্রামে, ফকিরহাটের ওখানে। তিলকছাড়া একটা জায়গার নাম আছে ফকিরহাটের কাছে, ওই জায়গাটাতে আমি ওখানে রাস্তার পাশে গাড়ি থামিয়ে মানে আমি ওয়াশরুমে যেতে নামছি। তো আমার ড্রাইভার বলতেছে যে ভাইয়া যখন আপনি ইয়াতে ছিলেন, প্রস্তাব করতেছিলেন, তখন আমি দেখলাম আপনার পিছনে একটা লোক দাঁড়ানো, অনেক পশম গায়ে, সাদা রঙের। আচ্ছা, তো আমি বললাম যে আমি তো কিছু দেখিনি। আমি বললাম আপনি কেমনে ঠিক ছিলেন? বলে যে ভাইয়া আমি কি বলবো ওই সময় আপনাকে, এটা বললো যে আমি যদি ভয়টা প্রকাশ করি তো আমি এখানে কাবু হয়ে যাবো। তো আমি ওখান থেকে আমরা রওনা দিলাম। তো ইন্টারেস্টিংলি একটা বড় একটা বিড়াল, ব্রাউন কালারের একটা বিড়াল, বাম দিক থেকে ডান দিকে গেল গাড়ির সামনে থেকে দৌড় দিয়ে। গাড়ি কিন্তু ভালো স্পিডে চলতেছে, হাইওয়েতে রাতেবেলা খালি। And after 2-3 minutes একই রকমের বিড়াল আমি ডান থেকে বামে দেখলাম, which was kind of surprising। যে মানে সেটাই কিনা আবার, হ্যাঁ এইটা এই একই ঘটনা আবার খুলনাতে। বিড়াল কি মানে দেখতে একই রকম ছিল? দুটো বিড়ালই আসলে স্পিডে ছিল তো ওভাবে খেয়াল করি না, বাট লুকস লাইক এ বিড়াল, মানে ব্রাউন কালারের বিড়াল। অবভিয়াসলি যেটা পাস করেছে মানে দেখতে আমার কাছে সেমই লাগে, সেম মনে হয়েছে। খুলনাতে যেরকম আমরা স্পষ্ট ভাবে দেখেছি, খুলনাতে জায়গাটার নামই আমি বলি আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে খালিশপুর এলাকায়। আমি আর আমার কাজিন তাহিন আর খুলনায় থাকে, তো ওর সাথে আমি এরকম খুলনাতে রাতের বেলা গাড়ি নিয়ে বের হয়েছি চা খেতে যাব। তো ওখান থেকে আমরা ক্রস করছি, কারণ আমার নানা বাড়ি ছিল খালিশপুরে। আমরা ক্রস করছি, তো ওই আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে এরকম দেখি যে একটা কি ছাদের মধ্যে একটা ঝাপসা ঝাপসা কি দাঁড়ায় আছে বা এরকম একটা কি একটা দেখলাম। তো ওটা দেখার পরে ওটা আমরা পাত্তা দিই না, কিন্তু ইন্টারেস্টিংলি বিড়ালের ঘটনা আবার ঘটে, বাম থেকে ডানে, আবার কিছু দূর গেলে ডান থেকে পাবে। ওই দিন ও ছিল পিছনে গাড়ির ভিতরে, রেদওয়ানও ছিল আমার সাথে। আচ্ছা, দুজনেই ছিলেন আপনারা এবং আপনারা সেম জিনিস দেখেছেন? হ্যাঁ, আমরা 3জনই ছিলাম, সাথে ভাইয়ের বডিগার্ড তো দেখছেন 4জন। উনি দেখছে কিনা খেয়াল করি না, বাট তাহিন আর ভাইয়া তো সামনে বসা ছিল, আমি মাঝখান দিয়ে দেখতেছিলাম, গাড়ির মাঝখানে বসে 3জনে গল্প করতেছি। তখন আর কি আমি মাঝখান দিয়ে মানে খেয়াল করছি, তাহিন ভাইয়ের নোট বলছে জিনিসটা দেখছো? ভাই বলছে হ্যাঁ আমি দেখছি, আর আমিও তখন আর কি খেয়াল করছি। আপনাকে শেষ একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি এত কিছু দেখেছেন, আপনাদের বাসা যেটা, সেই বাসাটা তো মানে বড় হয়েছেন আপনি যেখানে, বা মানে আপনার কখনো ভয় লেগেছে, মানে ভয় পান? অ্যাকচুয়ালি মানে ভয় তো অবভিয়াসলি পাই, মানে ভয় না পাওয়ার কোনো কারণই নাই, কারণ যেসব ঘটনা ঘটে বাসার মধ্যে আরো 2-1টা স্টোরিজ আছে, যদি আপনার সময় দেন পরে আমি বলবো। তো ভয় অবশ্যই লাগে, বাট অভ্যাস হয়ে গেছে এখন। ওকে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি উত্তরা থেকে শেখ মোহাম্মদ নাজমুল হাসান বলছি। আপনাদের এই ফুট এফএম অনুষ্ঠানটা আমার ছেলের মাধ্যমে আমি বেশ কয়েকদিন ধরে শুনেছি আর কি। যাই হোক, এবং আমি নিজেও ইন্টারেস্টেড হই। আমার ছেলেও বলে যে আব্বা তুমি তো জীবনে অনেক কিছু এগুলো ভূত দেখেছো, তুমি এগুলো তোমার ঘটনাগুলো একটু বলো। তো আমি সেই ঘটনাটার মধ্যে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সেটা 1990 সাল, তখন আমার মায়ের একটা অপারেশন ব্যাপার ছিল। তো
তো যেদিন আমার মায়ের অপারেশন যে রাতের আগের দিন হবে, তো সেদিন কিন্তু আমরা কেবিন পাইনি। তো যাই হোক, আমার মেজো ভাই এবং আমি এবং মেজো ভাইও ছিলেন, তো সবাই মিলে আমরা অন্যান্য পাশে যারা রোগী ছিল, একজন আমার বাচ্চা হবে, সেই ভদ্রলোক ছিল, তার শালিক আছে, তার আত্মীয়, সবাই মিলে আমরা গল্প গুজব করি। তো গল্প গুজব করার পরে এর মধ্যে আমি ওই রাত্রে যখন 1টা হয়ে গেছে, 1টা-1:30 মতো, তখন আমার বোন বললো যে ঠিক আছে, আমাকে তো আর ভেতরে ওয়ার্ডে তো আর করতে দিবে না, তো কোনো দরকার লাগলে বলিস। তো আমি বললাম আচ্ছা। তো ওইদিকে ওই কলেশ্বরী গেট ছিল, কলেশ্বরী গেটের এই পাশে, আমি ওই আপনার যেদিকে ডাক্তারদের লিফট আছে এবং সিনি আছে ওই দিকে আর কি, তো ওই সাইডে আমি কলেশ্বরী গেট ঘেঁষে প্রায় একটা চাদর ছিল, একটা ম্যাচ ছিল, আমার কাছে মোমবাতি ছিল, তা আমি বসে বসেই ওয়ালে একটু ঠেক দিয়েছিলাম। এই ফাঁকে যে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি ঠিক জানি না, তার বেশ অনেকক্ষণ পর হঠাৎ করে দেখি যে আমার বোন আমাকে গায়ে হাত দিয়ে তুললো। তো তুলে দেখি আমার মেজো বোন। মেজো করার পরে তারপর সে মুখে কিছু কথা না বলে সে হাঁটা ধরবে। তো আমি তার হাঁটা ধরছি, আমি কি কোথায় যাবো, কি বলতেছে? তো আমাকে ইশারায় বলতেছে যে তুই আমার দিকে আয়, এদিকে আয়। তারপর হঠাৎ করে দেখি যে সে দূরে সরে গেলো, যেদিকে আপনার কেবিন টেবিন আছে, দূরে সরার পরে ওখান থেকে সে হাত দিয়ে আমাকে ডাকতেছে। তো ততক্ষণে কিন্তু আমার কিন্তু সেন্স বলতে গেলে যে আমি কোথায় আছি কি আছি নাই, হঠাৎ করে লাইট পড়ছে আমার, ততক্ষণ আমার সেন্স আছে। আরে তখন আমি তাকে বলতেছি চিৎকার করে, কেন রে তুই আমাকে ওদিক কেন ডাকতেছিস? এর মধ্যে হচ্ছে কি আবার কতগুলো লোকের আওয়াজ, সিঁড়িতে কতগুলো লোকের আওয়াজ, আবার ওই নার্স ফার্সের আওয়াজ মনে হচ্ছে। তো আমি তাড়াতাড়ি নিজেকে গুছাই নিলাম, কারণ আমাকে ওই জায়গায় যদি একা দেখে, যদি কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে আর কি, তো আমি মনে মনে প্রশ্ন ঠিক করলাম, উত্তর ঠিক করলাম যে আমাকে যদি প্রশ্ন করে যে তুমি এখানে কেন, তো বললো, তখন আমি বলবো যে আমার মায়ের অপারেশন হয়েছে, আমরা কেবিন পাইনি, তাই আমি এখানে আছি। এই বলে আমি ওই ভদ্র মহিলাকে দিকে, নার্সের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখতে যাব, তো হঠাৎ করে তার জুতার দিকে নজর পড়লো, কালো জুতা এবং সাদা ড্রেস পরে আছে। তো তারপর যখন আমি তার পা থেকে মাথা পর্যন্ত দেখতে যাই যাব, হঠাৎ দেখি যে মহিলাটা একই চেহারা তার, গরুর যেমন আপনার ওই গরুর যে ছেলে কষারে যেমন ছেলে দেয় গরুর মাথাটা, ঠিক ওই রকম হয়েছে, চোখগুলো বাইরে হয়ে আসছে এবং তার শরীরটা মানে মুখ থেকে মুখমন্ডলটার মধ্যে থেকে মানে চামড়াটা টেনে কে যেন একেবারে টেনে দিয়েছে এবং রক্তটা আপনার ফোটা ফোটা রক্ত পড়তেছে। এটা দেখার পরে, এই ভয়াবহ চেহারাটা দেখার পরে আমার জবানটা বন্ধ হয়ে যায় এবং আমি যেন বোবার মতো হয়ে যায় এবং আমি ওই দৃশ্যটা দেখতে চাচ্ছি না, কিন্তু আমাকে বারবার দেখানো হচ্ছে, মানে বারবার ঘাড় ঘুরে দেখে আমি দেখতে চাচ্ছি না। এই কয় মিনিট হবে ঠিক জানি না। তারপর আমি আমার মধ্যে আবার সেন্স আসে এবং আমি দৌড় দিয়ে যেতে চাই, এবং শেষ পর্যন্ত দৌড়াতে পারার সক্ষম হই। আমি ওখানে যে আমার ওখানে একটা চাদর ছিল, চাদরটা নিলাম, চাদরটা নিয়ে তখন আমি ওখানে চাদরের মধ্যে নিলাম, ম্যাচটা খুঁজে পাই, মোমবাতিটা খুঁজে পাইনি, আর ম্যাচটা জ্বালিয়ে দিয়ে ততক্ষণে আশ্চর্য হয়ে যায়, ওই নার্সটা আমার কাছে আছে, একটু দূরে আসে, প্রায় 2 হাত দূরে হবে, কিন্তু সে ওই ফ্লোর থেকে কিন্তু আপনার 1 হাত উঁচুতে। তখন আমি ম্যাচটা জ্বালাবার চেষ্টা করি, আসলে ভয় ম্যাচটা জ্বলছে না এবং শেষ পর্যন্ত আমি সক্ষম হই। ম্যাচটা জ্বালাবার পর যখন তার দিকে ওই আগুনটা ছুঁড়ে মারি, আমি আগুনটা ছুঁড়ে মারার পরে, কারণ আমি জানতে পেরেছি অনেক মুরব্বীরা বলছে যে আগুন থাকলে কেউ মানে এগুলো একটু ভয় পায়, চলে যায়, এবং সত্যি আগুনটাও নিভে গেল এবং ওই মহিলাটা ওই যে ভয়াবহ চেহারাটাও চলে গেল। তো যাই হোক, এরপর আমি মানে আমার বেশ অন্যরকম লাগলো, আমি নিজে মানে কেমন যেন একেবারে কাউকে যে ডাকবো সেই অবস্থা আমার নেই। তখন আমি পুরো গায়ের চাদরটা দিয়ে যেখানে বসে বসে ঘুমাচ্ছিলাম ওখানে চলে যাই এবং ওখানে অবস্থায় আবার থাকি। তারপর আমার ঘুমিয়েছে, কিছুক্ষণ পরে, কতক্ষণ আমি ঠিক জানি না, হঠাৎ করে আমার বোন আসছে, আমাকে গায়ে তুললো, একটা নর্মাল স্বাভাবিক। আমার বোনকে বলে, আর বলিস কি রে, কি অবস্থা রে? আমি বলতেছি এই জানিস আমি তো আমার বোন কোনো উত্তর দিল না। তারপর দেখি সে বারান্দার দিকে, সামনে যে বারান্দাটা আছে বারান্দার দিকে তাকিয়ে আমার দিকে তাকে হাসতেছে। হাসায় যাওয়ার পরে তারপর দেখি তো বাবা সে তো একটু পড়ে যাচ্ছে। তখন আমি তাকে হাত দিতে যেই যাবো, তখন ঘুরে তাকে আমার দিকে তাকে এসেছে, তখন দেখি না আমার বোন তো না, ওই সেই ভয়াবহ চেহারাটা। তখন আমি কেমন কাঁপুনি আরম্ভ করি এবং তাড়াতাড়ি মুখে কোন রকম করে চাদর দেওয়ার মুখ ঢাকার চেষ্টা করি। করার পরে তারপর ততক্ষণে আবার কিন্তু আমার কিছুক্ষণ পর মানে ঘুম এসে যায়। এর কিছুক্ষণ পর আবার যখন ঘুম হচ্ছে দেখি যে আবার সেই একই দৃশ্য। তখন আমি চুপচাপ থাকি। তারপরে সকাল মনে হয়ে যায়, সকালের দিকে একটা আমাকে ডাকাডাকি করে, ততক্ষণে আমার কে যায় আমাকে ডাকতেছে। তখন বলছে, এই যে ভাই আপনি মাথার থেকে আপনার চাদরটা করেন তো, আপনি কি বসে বসে কি ঘুমাচ্ছেন, চাদরটা সরান। আমি কিন্তু ভূত নই। আপনি জি আপনি ভয় পেয়েছেন? আমি না, আমি তো ভয় পাইনি, আসলে তো আমি ভয় পেয়েছিলাম। বলে না, আসলে আপনি ভয় পেয়েছেন। শোনেন, আপনি কি ওই মহিলাকে দেখছেন, ওই যে চোখগুলো বড় বড়? তখন আমি, আপনি জানলেন কি? বলে আর আমি জানবো না, যে ওখানে নার্সে আমাদের মতো কাজ করতো। তো ওই বেশ কিছু 2-3 বছর হলো ও সুইসাইড করছে।
তো তারপর থেকে সে যখন খালি রাতের বেলা কাউকে যদি একা পায় তখন সে ভয় দেখে, কিন্তু কারো ক্ষতি করে না। আর আমার কাছে আরো বই আছে, তো আর গল্পটা যদি এটা যদি ভালো লেগে থাকে এবং যদি বলেন তাহলে আমি আরো এটা বলতে আপনাকে কি ঘটনাগুলো বলতে পারবো। তো আল্লাহ হাফিজ। নামটা প্লিজ একটু বলবেন। আমি তো বলেই দিয়েছি আপনি চিটাগাং থেকে এসেছেন। চিটাগাং এর কোথা থেকে এসেছেন যদি বলেন, কারণ আমাদের চিটাগাং এর অনেক লিসনার দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন। সো আপনি যদি জানান যে কোথা থেকে এসেছেন তাহলে আরো বেটার। এক সেকেন্ড, আরেকবার বলতে হবে। রাসেল ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমার বেড়ে ওঠা, বড় হওয়া, আমার পড়াশোনা সবকিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। আজ আমার সাথে এসেছেন আমার ওয়াইফ নুসরাত জিনিয়া। তো রাসেল ভাই, আমি বেশ কয়েকটা গল্প, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। জি। তো রাসেল ভাই, আমার যে প্রথম এপিসোড সেটি হচ্ছে আমার নিজের জীবনেই ঘটে যাওয়া। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 3য় বর্ষের ছাত্র। তো আমার বেশ কয়েকটা টিউশনি ছিল, আর স্বভাবতই একটু রাত করে আমি টিউশনিতে যেতাম। তো ওদিন আমার প্রথম টিউশনিটাতে আমি একটু রাত 8:30টার দিকে রওনা দিই। তো টিউশনিতে যে আমার স্টুডেন্টকে পড়ানোর সময় পর্যন্ত এবং টোটালি সবকিছু শেষ করতে করতে প্রায় রাতের 10টা কিংবা 10:30টার মতো হয়। তখন স্টুডেন্টের মা বলে যে আজ আপনি খেয়ে যাবেন, যেতে পারবেন না। তো অনেক জোরাজোরি এক পর্যায়ে রাসেল ভাই আমি আর না করে নি, কারণ হলে এসে আবার আমাকে পাউরুটি কলা এসব খেতে হবে, আমার কাছে চরম অখাদ্য। যাই হোক, শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভরপেট খেয়ে আমি বের হলাম রাস্তায়। ততক্ষণে নিয়ার অ্যারাউন্ড 12। তো রাস্তায় এসে রাসেল ভাই আমি যখন হাঁটছি, হঠাৎ দেখলাম মানে আমার শরীরটা যেন কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। মানে আমার পার সামনে চলছে না, আমি খুব নিজেকে খুব নিজের মতো করে রাখতে পারছি না। চারদিক থেকে ভয়ঙ্কর কেমন জানি শব্দ আমার কানে বেজে আসছে, শোষের শব্দ হচ্ছে। তো আমি রাসেল ভাই অনেক জোরে চিৎকার করে আওয়াজ করার চেষ্টা করছি, কিন্তু আমার কোনো আওয়াজ বেরোচ্ছে না। সামহাও কে যেন আমার আওয়াজগুলো খেয়ে ফেলছে। তো এক পর্যায়ে এভাবে করতে করতে রাসেল ভাই আমি কি করব না করব অনেক কষ্টে একটা ছোট একটা মেঠো পথ ছিল, ওটা আমি পার হয়ে চলে আসি। এরপর রাসেল ভাই আমি একটা রেল লাইনে উঠি। রেল লাইনে ওঠার পরে মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভয়টা পেলাম। একটা বুড়ি চারদিকে সাদা শাড়ি পরা, 4 হাত পা দিয়ে আমাকে কাছে কাছে ডাকছে, আয় আয় বলে ডাকছে। 4 হাত পাতার 4 হাত পাই থাকে। হ্যাঁ, কিন্তু কলিং করার মতো কিছু করছিল। কলিং করার মতো ছিল না রাসেল ভাই, ও দেখতে ছোটখাটো ছিল, 4 হাত পা দিয়ে কেন যেন আমাকে মনে হচ্ছে যে আয় আয় বলে হাত পা দিয়ে ডাকছে। হ্যাঁ, আচ্ছা। তো রাসেল ভাই আমি আবার নেক্সট টাইম বুঝে ওঠার জন্য আবার ফের তাকালাম, তখনই দেখি না, আসলে ওইটা একটা রেল লাইনের পাশে অনেক সময় লেখা থাকে 20 কিলো 22 কিলো কিংবা 0 কিলোমিটার দূরত্বটা লেখা থাকে। তো মনে একটু সাহস পেলাম যে না, আমি হয়তো লোহার মাঝখানে এসছি বলেই অনভিপ্রেত যেই চরিত্রটি আমার সাথে ছিল, কিংবা যে আগন্তুক কিংবা যে ভূতটি আমার শরীরের সাথে মিশতে চেয়েছিল, সে অনেকটা গাবড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি রেল লাইনের মাঝখান দিয়ে আস্তে আস্তে একটা পিচ ঢালা রাস্তার মধ্যে চলে আসি। তো ওখানে দেখি একটা দোকান খোলা, মনে একটা সাহস আসলো, জাস্ট একজন দোকানদারে বসে আছে, একটা বাতি জ্বালানো। তো আমি খুব একটা স্মোকিং না করলেও ওই দিন আমি একটা সাহসের কারণেই একটা সিগারেট নেই এবং একটা সিগারেট জ্বালাই। তো রাস্তা দিয়ে হাঁটছি, ততক্ষণে রাত প্রায় 12:30টার মতো, 12:30টার চেয়ে বেশি। তো হাঁটতে হাঁটতে রাসেল ভাই দেখলাম আমার পিছনে 8-10টি কুকুর আমার পিছন পিছন আসছে। আচ্ছা, খেয়াল করলাম পিছনে কুকুর, বাট ছায়াগুলো অনেক দূর পর্যন্ত যাচ্ছে, যত দূর যাওয়ার কথা না, এবং আকাশে কোনো চাঁদ কিংবা জ্যোৎস্না ছিল না যে কুকুরগুলোর ছায়া সামনে পর্যন্ত যাবে। তো সে পর্যায়ে আমি একটু বেশি ঘাবড়িয়ে যাচ্ছি, পিছন ফিরে দেখলাম কুকুর আছে, সামনে অনেক দূর ছায়া। তো আমি হাঁটছি, আবার পিছনে কুকুর দেখছি, দুইটাকে আমি ম্যানেজ করার চেষ্টা করছি। এক পর্যায়ে দেখলাম পিছনে কোনো কুকুর নেই, বাট ছায়াগুলো কিন্তু আমার সাথেই আছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কিছুক্ষণ আমি আমার ছায়া দেখি, কুকুরের ছায়া দেখি না, আবার কুকুরের ছায়া দেখি, আমার ছায়া দেখি না। তো এরকম করতে করতে রাসেল ভাই আমি আলটিমেটলি ক্যাম্পাসে প্রবেশ করি। ক্যাম্পাসে প্রবেশ করার পর চিটাগং ইউনিভার্সিটির একটা সেন্ট্রাল ফিল্ড আছে। তো ওই ফিল্ডটার পাশেই অনেক বিভিন্ন নানা বাজে কথা কিংবা ভূত
প্রেত কথাগুলো একটু বেশি শোনা যায়। তো আমি মাঝখানে কিছুটা বেটার ফিল করছিলাম। ওখানে আসার পর দেখি চারদিক থেকে মানে ভয়ঙ্কর শব্দ এসে আমাকে গ্রাস করার চেষ্টা করছে। মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে একটা ভ্রমণের দল কিংবা মৌচাক মানে যেরকম ছুঁড়ে আসে তেড়ে আসে ওইভাবে আসছে। তো রাসেল ভাই আবার হঠাৎ করে আমার মানে সাউন্ডটা স্টাক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমি অনেক জোর করে চিৎকার করার কিংবা গান করার চেষ্টা করি আমার ভয়কে কাটানোর জন্য, কিন্তু মানে আমি গান কিংবা কোনো শব্দই করতে পারি না। চারদিক থেকে শব্দগুলো এসে আমাকে কেন জানি চেপে মানে পিচঢালা রাস্তার উপর বসাই দিচ্ছিল এবং আমি আর না পেরে বসেই যাচ্ছিলাম। এরপর আমি চিন্তা করলাম, মানে চিন্তাটা করার সুযোগ হচ্ছিল যে আমি যদি বসেই যাই হয়তো আমি মানে এখানেই আমি শেষ। তারপর আমি কেমন যেন একটা শব্দ করে অনেক জোরে মানে যতটুকু শক্তি ছিল দৌড়ানোর চেষ্টা করলাম। এরপর আমি যতটুকু ভালো হওয়ার পর শুনেছিলাম আমি একটা গার্ড ঘরে এসে পড়ে যাই এবং আমার যখন চেতনা ফিরে তখন আমি হলের আমার রুমে শুয়েছিলাম। দেখি আমার সামনে অনেক লোক। মানে এরপর রাসেল ভাই কিছুদিন আমি মেডিকেলে ছিলাম, মানে আমাকে মেডিকেলে থাকতে হয়েছিল। আমার মানসিক যে প্রবলেম ছিল ওগুলা কাটানোর জন্য কয়েকদিন মেডিকেলে থাকি। এই ঘটনার মানে পরবর্তী যে মানে এফেক্ট আর কি। জি জি রাসেল ভাই তাই। ওকে, তারপর আপনি এখন মোটামুটি সুস্থ আছেন? এখন সুস্থ। ওকে, আপনার সাথে আপনার ওয়াইফ আছেন? আমার সাথে আমার ওয়াইফ হ্যাঁ, আছে। আমরা একটু কথা বলে শুনি আমরা। আচ্ছা, এই যে আরেকটা মাইক্রোফোন আছে আমাদের কাছে, সেটা দিয়ে আমরা শুনি। হ্যাঁ, আপনার নামটা একটু আমরা শুনি এবং আপনি তো আপনি একটু আমাদের জানান। আগে নামটা শুনি। আমার নাম হচ্ছে নুসরাত জিনিয়া। নুসরাত, আপনি জানতেন যে আপনার হাজবেন্ডের এই যে সাথে এই সমস্ত ঘটনাগুলো যে ঘটেছিল এগুলো আপনার জানা ছিল? হ্যাঁ, আমাকে বিয়ের পর কিছুটা আচ্ছা, বিয়ের পরে কিছুটা বলেছে। বিয়ের পরে আর কোনোদিন ভয় পেতে দেখেছেন? না না, সেরকম কোনো ভয় পাই নাই। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখলে হয়তো চিৎকার দেয়। সেটাও কি ভাইয়া আপনার কি আসলে ওই আগের ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনি দুঃস্বপ্ন দেখেন এরকম কিছু? আসলে যেটা ব্যাপারটা অনেক কুশল ছিল আমার জীবনে, তো আমার মনে হচ্ছে ওইটার কোনো একটা ইফেক্ট আমার এখন পর্যন্ত রয়ে যায়। আমি এখনো মাঝে মাঝে অন্ধকারে কিংবা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠি, কারণ রাসেল ভাই টানা 4 ঘন্টা কিংবা 2 ঘন্টা আমি যে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, তো এরপর আমাকে 3-4 দিন মেডিকেলে থাকতে হয়েছিল এবং আমাকে যথেষ্ট ওষুধও নিতে হয়েছিল। তো এখন একটু কম, বাট সামহাও আমার কাছে মাঝে মাঝে এখনো ব্যাপারটা ঘটে থাকে। ওই ব্যাপারটা ভুলে যাওয়াটা আসলে আপনার জন্য হয়তো কখনোই সম্ভব না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব এবং আপনি শুরুতে একটু প্লিজ বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি শান, এসেছি ঢাকা থেকে। জি, আজকে আমি যে স্টোরিটা শেয়ার করতে এসেছি সেটা বেসিক্যালি আমার ফ্রেন্ডের গার্মেন্টসে হয়ে যাওয়া একটি ঘটনা। থ্যাংকস টু আরজু, আমার ফ্রেন্ড। ঘটনাটি হয় আসলে মিরপুরে একটি বিল্ডিং এ। এটা 1 নম্বরই পড়েছে, চিড়িয়াখানা রোডে, 14 তলা বিল্ডিং। তো আমার ফ্রেন্ডরা যেটা করে যে ওরা 9 তলায় ফ্লোরটা ভাড়া নেয়, বাট ওরা ভাড়া নেওয়ার আগে এই ফ্লোরটা প্রায় 5 বছর খালি ছিল এবং কেন যে এতদিন এই ফ্লোরটা খালি ছিল কেউ জানে না, বাট ভাড়া হতো না। এটা 2014 সালের জানুয়ারি মাসের ঘটনা। তো ওরা ভাড়া নেওয়ার পরে মানে গার্মেন্টস এর অ্যাক্টিভিটি শুরু করার জন্য কিছু তো সাজাতে হয় বা মানে অনেক মেশিন বসাতে হয়। তো কাজকর্ম যখন চলছিল, একদিনের ঘটনা, আমার ফ্রেন্ড এবং সাথে 2টা ওয়ার্কার সহ ওরা কাজ করছে। আচ্ছা। তো লাঞ্চ আওয়ারে আমার ফ্রেন্ড যেটা করে যে নিচে যাবে লাঞ্চের জন্য, সাথে মানে একজন ওয়ার্কারকে নিয়ে যায় অন্য ওয়ার্কারের লাঞ্চটা দিয়ে দিবে। আচ্ছা। তো ওরা নিচে নামে, লাঞ্চ কিনে, অন্য ওয়ার্কারের জন্য লাঞ্চ কিনে। তো যখন ওরা ব্যাক করবে, গার্মেন্টস এর নিচে এসেছে, হঠাৎ দেখে যে ওয়ার্কারকে ওরা মানে গার্মেন্টস এ রেখে এসেছিল উনি নিচে দাঁড়িয়ে আছে এবং উনি বলছে যে উনি উঠবে না। কেন, কি প্রবলেম হচ্ছে ওনারা চলে আসার পরে যে ওয়ার্কার একা ছিল এই ফ্লোরে, উনি ওনার থেকে 3 থেকে 4 হাত দূরে শুনতে পাচ্ছে পেরেক ঠোকার আওয়াজ। আচ্ছা। ঠক 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 করে পেরেক ঠুকছে ধরনের আওয়াজ। তো উনি খুব ঘাবড়ে যায়, মানে এত স্পষ্ট একদম এত 3 থেকে 4 হাত দূরে কিভাবে ধরনের আওয়াজ হয়। তো উনি যেটা করে যে মানে প্রথমে ভাবছিল যে হয়তো আশেপাশে কোনো ফ্লোর থেকে বা উপর নিচে কোনো ফ্লোর থেকে হচ্ছে কিনা, এটা ভাবছিল, বাট আসলে সেরকম কিছু না। এটা কন্টিনিউ করার যখন মানে হচ্ছিলই তখন উনি ভয়ে মানে ফ্লোর থেকে নিচে নেমে আসে, বিল্ডিং থেকে নিচে নেমে আসে। এরকম প্রায় ওর গার্মেন্টসটা রেডি করার জন্য 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। এরকম হচ্ছিলই, এরকম চলছিল অনেক কিছু। ও ওয়ার্কারদের বলে এগুলি যাতে কাউকে না বলে, কারোর কাছে শেয়ার না করে। তো একটা সময় গার্মেন্টস রেডি হয়ে যায়, গার্মেন্টস এর অ্যাক্টিভিটি স্টার্ট হয়।
সরি, প্রথম যেটা হয়, একদিন লাঞ্চ আওয়ারটা তো সবসময় গার্মেন্টস ফ্লোর এমটি হয়ে যায়, সবাই লাঞ্চের জন্য চলে যায়। তো ওর রুমটা আলাদা, মানে ফ্লোরের মধ্যে রুমটা গ্লাস করা, আলাদা একটা রুম। তো হঠাৎ করে শুনছে, মানে একটা মেশিন থাকে, হিট মেশিন, যেটাকে ফেব্রিক্স হিট করতে দেওয়া হয়। হঠাৎ করে সেই হিট মেশিনটা চালু হয়ে যায়, এবং মানে এমটি ফ্লোরে কি করে সেই মেশিনটা চালু হয়ে যায়, এটা তো মানে খুব অবাক করা একটা বিষয়। ও রুম থেকে বের হয়ে আসে, এসে দেখে ফ্লোরে কেউ নেই, বাট মেশিন চলছে। এই পর্যায়ে ও সবাইকে ডাকাডাকি করে, কি ব্যাপার, কে মেশিন চালু করলো। জাস্ট ফ্লোরে 2 জন ছিল, ওদের হচ্ছে কিচেনে, আর কেউ ছিল না। তো ওদেরকে জিজ্ঞেস করা হয়, ওরা বলে যে না স্যার, আমরা তো কিচেন থেকে কেউ বেরিয়ে হইনি, তাহলে কি করে মেশিন চালু হলো। ওকে মেশিন বন্ধ করে দেওয়া হলো। পরের দিনও সেম, লাঞ্চ আওয়ারে ফ্লোর এমটি, ও রুমে বসে আছে, আবারও সেই মেশিন চালু হয়ে যায়। আচ্ছা। এবং খুব বিকট আওয়াজ করে সেই মেশিনটা চলতো, মানে নর্মালি মেশিনটাতে যে ধরনের আওয়াজ হয়, নরমালের মতো ছিল না, আওয়াজটা অ্যাবনর্মাল ছিল। আচ্ছা। তো এরকম চলতে থাকে। এর কিছুদিন পর লাঞ্চ আওয়ারেই ফ্লোর এমটি, তো বুয়া ফ্লোরটা পরিষ্কার করছিল, যেহেতু সন্ধ্যা পরে তার বর আসতে পারে না। তো ফ্লোর পরিষ্কার করছিল, 2 জন বউ ফ্লোর পরিষ্কার করছে, আমার ফ্রেন্ড ও ফ্লোরে আছে, সবকিছু দেখছে। তো ঝাড়ু দিচ্ছে একজন বুয়া, তো ও হঠাৎ করে শুনছে একজন বুয়া মানে কার সাথে যেন কথা বলছে, মানে বলছে, বুয়া বলছে যে আমি তো ইচ্ছা করে করিনি, আমি তো ইচ্ছা করে আপনার গায়ে বাড়ি দিইনি, এরকম করে বলছে। তো ও তাকিয়ে যেটা দেখে যে ওই বুয়াটা উবু হয়ে ঝাড়ু দেওয়া অবস্থায় যেভাবে ছিল ঠিক ওভাবেই আছে, ওভাবেই কথা বলছে, বাট সে মানে সোজা হয়ে দাঁড়াচ্ছে না। এবং শেষ পর্যন্ত যেটা করে যে ডাক দেয়, বুয়া কি হলো, তুমি কার সাথে কথা বলছো। তো ও নাকি উনি মানে ওই বুয়া নাকি উঠতেই পারে না, এবং ওই অবস্থায় উনি ফেন্ট হয়ে পড়ে যায়। আচ্ছা। এরপরে যেটা হয়, উনি প্রায় মানে উনি কথা বলতে পারছিল না, ওনাকে ধরে বাসা নিয়ে যাওয়া হয়। পরে 1 সপ্তাহ উনি অসুস্থ থাকেন, এবং এই 1 সপ্তাহ উনি কথা বলতে পারেননি। এটা কিন্তু খুব অদ্ভুত বলেছেন আপনি, যে ঝাড় দেওয়ার যে ব্যাপারটা বললেন, হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। হ্যাঁ, উনার মানে 1 সপ্তাহ পর যখন উনি নর্মাল হন, মানে উনি 1 সপ্তাহ কথা বলতে পারেননি। ওনার ফ্যামিলি যেটা করেছে যে বুয়া লেভেল যেহেতু, ওরা সরাসরি মানে হুজুর টুজুর এই জাতীয় কিছু আর কি করে, হুজুর মানে ই করে, ঝাড়ফুঁক করার পরে যেটা বলে যে এখানে মানে 13 জন জিনের একটা গ্রুপ আছে এই ফ্লোরটাতে। আচ্ছা আচ্ছা। তো 1 সপ্তাহ পরে যখন বুয়া নর্মাল হয়, উনি যখন কথা বলতে পারে, তখন ওনার কাছ থেকে যেটা জানা যায়, উনি ঝাড়ু দেওয়া অবস্থায় উনি দেখতে পান যে ওনার ঝাড়ুটা একজন লোকের পায়ে বাড়ি খেয়েছে। আচ্ছা। এবং ওনার হাঁটুর নিচ পর্যন্ত উনি দেখতে পাচ্ছে জোব্বা পরা, যে জোব্বা, সে জোব্বা দেখতে পাচ্ছে। এবং পায়ে বাড়ি লাগার পরেই ওনাকে জিজ্ঞেস করে, মানে ওই লোকটা, যে ওই লোকটার চেহারা তুমি দেখতে পাননি, উঁচু হতে পারছিলেন না, জিজ্ঞেস করে যে তুই কেন আমার পায়ে বাড়ি দিলি। তখন সেই বুয়া বলে যে আমি ইচ্ছা করে দেইনি। তো ওই জোব্বা পরা লোকটা বলে যে আমি তোকে ভালো থাকতে দিব না। এরপরেই 1 সপ্তাহ উনি এরকম অ্যাবনর্মাল ছিলেন। এরপরে যেটা হয়, এর কিছুদিন পর আমার ফ্রেন্ড, ওর রুমের চাবি একটাই, আচ্ছা, ওর কাছে থাকে, অন্য কারোর কাছে চাবিটা ছিল না। রাতে ফ্লোর অফ করে, রুম অফ করে চলে যায়। পরদিন সকালে এসে দেখে, দরজা খুলে রুমে যখন ঢুকে, রুমের সবকিছু উলটপালট, ইভেন কম্পিউটারের কিবোর্ড পর্যন্ত নিচে পড়ে আছে, সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট যা কিছু আছে সবকিছু ছড়ানো ছিটানো। বাট ওর রুমে তো এন্ট্রান্স করার কোনো সিস্টেমই নেই, যেহেতু চাবি শুধু ওর কাছেই আছে। তো সবাইকে ডাকাডাকি করে, কি ব্যাপার, কি হলো, এটা কিভাবে সম্ভব। ফ্লোরের সিকিউরিটি গার্ডদেরকে ডাকে। তো গার্ডরা পর্যন্ত বলে যে স্যার, আসলে আপনারা তো সন্ধ্যার পরে সবাই রাতে চলে যান, এখানে যে রাতে কি হয় এটা শুধু আমরাই জানি। আমরা যে কত কষ্ট এখানে থাকি এবং কত দোয়াদুরি করে যে কত ভয়ের মধ্যে এখানে থাকি, এটা আসলে আর কেউ জানে না। ওনারা শুনতে পান নাকি যে ফ্লোরের মধ্যে মেশিন টানাটানির আওয়াজ, হাঁটার আওয়াজ, রেগুলার প্রতিদিনই চলছে। আচ্ছা আচ্ছা। শেষ পর্যন্ত যেটা হয়, মানে লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে, একদিন এরকম লাঞ্চ আওয়ারেই ফ্লোরে হঠাৎ করে সেই মেশিনটা চালু হয়ে যায়, এবং বিকট আওয়াজে হঠাৎ করে মেশিন চালু অবস্থা চলছে মেশিন বন্ধও হয়ে যায়। আচ্ছা। এরপরে যেটা দেখা যায়, মানে যখন লোক ডেকে আনা হয়, দেখা যায় যে মেশিনের ভেতর যে নেট থাকে ফেব্রিকটা হিট দেওয়ার জন্য, সেই নেটটা সম্পূর্ণ মানে দোমড়ানো মোছড়ানো, যেটা একটা মানুষের পক্ষে করা সম্ভব না। এরপরে তো আর মানে সব ওয়ার্কাররা ভয় পেয়ে যায় এই ধরনের অ্যাক্টিভিটিস এর ফলে। আস্তে আস্তে ওয়ার্কাররা চলে যেতে থাকে, অনেক ওয়ার্কার কাজ করতে চায় না সেখানে। আচ্ছা। তো অন্য কিছু প্রবলেম হতো, যেমন ওদের ওয়াশরুমে অনেক ওয়ার্কারই ফেইন্ট হয়ে যেত, গেলেই ফেইন্ট হয়ে যেত। আচ্ছা। তো এরপরে যেটা হয়, মানে ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হতো কি হয়েছিল বা কি হলো বা কি,
তখন ওনারা বলতো যে একটা পর্যায়ে যেটা হয় যে ওয়াশরুমে ঢোকার পর হঠাৎ করে ওনার স্ট্যাচু হয়ে যায়, মুভ করতে পারে না, তারপরেই মানে যখন মুভ করে তখনই ফেইন্ট হয়ে যায়। এরকম অনেকের সাথেই হয়েছে, প্রায় 10-15 জনের সাথে এরকম হয়েছে। ওয়াশরুমে যাওয়ার পরেই আর হাত পা কোনো কিছু চলে না? হ্যাঁ, আর কিছুই চলে না, ফেইন্ট হয়ে যায়। আচ্ছা, ওকে, কিন্তু এটা কোনো সমাধান এখনো পাওয়া যায়নি, রাইট? না, শেষ পর্যন্ত সমাধান হয়েছে। যেটা হয়েছে যে এরপরে ওরা একটা হুজুর নিয়ে আসে, হুজুর নিয়ে আসার পরে মাঝখানে এর আগে অন্য হুজুর এসেছিলেন, ওনারা বলেছেন যে এখানে আসলে কিছু করা সম্ভব না, এখানে 13 জনের একটা, ওই মাঝখানে যে হুজুর এসেছিলেন উনিও সেম কথাই বলেছেন যে এখানে 13টা জিনের একটা গ্রুপ আছে, যার এখানে আগেই ছিল অনেকদিন যাবত, এবং আপনারা চলাফেরা করার কাজ করা শুরু করার পর থেকে ওনাদের ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আপনাদেরকে আসলে এই ধরনের প্রবলেম হচ্ছে আপনাদের সাথে। লাস্ট যে হুজুরটা নিয়ে আসা হয় উনিও ঠিক সেম এই কথাটাই বলে, এবং উনি শেষ পর্যন্ত জায়গাটাকে বন্ধ করে দেন দোয়া দরুদ পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার আরো একবার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আমি আপনার ঘটনায় যাব। আমি হচ্ছে, আমার নামও রাসেল, রাসেল কিংবা রাসেল রহমান নামেও কিছু কিছু সময় পরিচিত। ওকে, তো আমার এরপরের কাহিনীগুলো একটু বিচিত্র, খন্ড খন্ড অংশে আমি এগুলোকে সাজিয়েছি। তো রাসেল ভাই, আমি আগেই বলেছিলাম আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার ক্যাম্পাস সবকিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস নিয়ে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস নিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে রাতের বেলা ওখানে যেসব গার্ডরা দায়িত্ব পালন করেন, প্রায় সময় আগন্তুক কিংবা অন্য কেউ এসে কিংবা একটা অজানা আওয়াজ এসে তাদের কাছে প্রেসে চাবি চায়, এবং চাবি ওরা দিতে যদি দেরি করে দেখা যাচ্ছে ওদের কোনো প্রবলেম করে কিংবা কোনো সমস্যা করে, তো গার্ডরা মানে ঝামেলা এড়ানোর জন্য চাবি দিয়ে দেয় ওরা, এবং কিছুক্ষণ পরে খেয়াল করে যারা আসেন তারা কারা? সাধারণ মানুষের মতোই? আসলে সাধারণ মানুষের রূপ ধরে আসে, কিন্তু এরা সাধারণ মানুষ না। না, আচ্ছা, কেমন করে বুঝলো যে সাধারণ মানুষ না? মানে দেখতে বা আচার আচরণে কোনো কি পার্থক্য আছে? একটু পার্থক্য আছে, কারণ ওদের শব্দ শোনা যায় কিন্তু শরীরের অবয়বটা গার্ডরা কখনোই বুঝতে পারে না। ওকে, তো ওরা চাবি দেওয়ার পর চাবিটা হঠাৎ ওখান থেকে গায়েব হয়ে যায়, এবং কোনো দরজা খোলা হয় না, বাট ভিতর থেকে প্রেস চলার শব্দ শোনা যায়। ভিতরে প্রেস মেশিন শুনলাম, এবং এখন প্রেসের এই ব্যাপারটা ঘটছে। আচ্ছা, ওকে, দুই জায়গায়। আপনার ঘটনাটা হচ্ছে মিরপুরে আর এটা হচ্ছে চট্টগ্রামে। হ্যাঁ, তারপরে রাসেল ভাই, প্রেস চলে এবং টানা ফজরের আজান পর্যন্ত প্রেসটা চলতে থাকে। ফজরের আজান পর্যন্ত? আজানের পরে কি থেমে যায়? আজানের পরে রাসেল ভাই এটা অটোমেটিক্যালি থেমে যায়। আচ্ছা, কি প্রিন্ট হয় এটা? কি প্রিন্ট হয় আসলে অনেকটা ফাইন্ড আউট করা না গেলেও, তো যতটুকু আমাদের ওখানকার মানুষেরা মনে করে যে জিনদের মধ্যেও পড়াশোনা হয়, পড়ালেখা হয়, তো অ্যাজ ইউজুয়াল আমাদের জেনারেল এটা আপনাদের এলাকার মানুষজন মনে করেন, এবং গার্ডরাও তাই মনে করেন। আমাদের জন্য যেমন প্রশ্ন কিংবা বই কিংবা ডায়েরি কিংবা ক্যালেন্ডার কিংবা ম্যাগাজিন, মানে আমাদের যে সমস্ত প্রিন্টের কাজ আছে ওনাদেরও এরকম অনেক কিছু প্রিন্টের কাজ থাকতে পারে, এটাই আপনাদের এলাকাবাসী যারা আছেন তারা মনে করেন। আচ্ছা, আরো কি ঘটনা আপনাদের? অবশ্যই আছে। এরপরে আমি আমাদের সেন্ট্রাল মস্কের একটা কাহিনী বলছি। আমাদের সেন্ট্রাল মস্কে নিয়ে মানে যেসব গার্ডরা দায়িত্ব পালন করেন ওনাদের মুখ থেকেই শোনা। তো ওনারা যখন রাতে দায়িত্ব পালন করেন, নিচে ওরা দায়িত্ব পালন করেন, উপরে শোনা যায় অনেক মানুষ দৌড়াচ্ছে, শব্দ হচ্ছে। তো ওরা কে বা কারা আসছে জানার জন্য যখন উপরে যায় দেখে একদম প্রচন্ড নীরব, কোনো দৌড়াদৌড়ি শব্দ নাই, সবকিছুই শুনশান। তারপর ওনারা যখন আবার উপর থেকে নিচে আসেন দেখা যাচ্ছে যে আবারও দৌড়াদৌড়ি, আবারও শব্দ। এই জিনিসটা ক্রমাগত চলতেই থাকে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওই সেন্ট্রাল মস্কের মিম্বরের উপরে মসজিদে একটা যত পাওয়ারফুল লাইটই দেওয়া হোক, সর্বোচ্চ লাইটটি 1 থেকে 2 ঘন্টা, এরপরে এটা ফিউজ হয়ে যায়। কোনো কারণ ছাড়াই মানে যে ইলেকট্রিসিটি আছে সেটা ফ্ল্যাকচুয়েট বা কিছু না, মানে ফ্ল্যাকচুয়েট এই জাতীয় কোনো ঘটনা হয় না। এটা সর্বোচ্চ 1 ঘন্টা থাকবে, পরে লাইটটা অটোমেটিক ফিউজ হয়ে যায়। এবং এই ঘটনা টিল নাও সত্য। আমার মনে হচ্ছে রাসেল ভাই কোনো এক সময় যদি আপনি যান, আপনি নিজেও একটা লাইট ওখানে লাগিয়ে দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এটা আমাদের দেখার খুব ইচ্ছা, এবং আমরা একটা ভিডিও করতে পারি আমরা, এবং দেখতে পারি যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা সিরিয়াসলি আমরা ইন্টারেস্টেড, যদি সেটা সম্ভব হয়। মোস্ট ওয়েলকাম, আপনি চলে আসেন। আমার মনে হচ্ছে আপনি নিজে নিজে পরীক্ষা করে দেখলে ব্যাপারটা আরো হ্যাঁ সেটাই, এবং সবাইকে আমরা দেখাতেও পারবো সেটা। ওকে, আমরা মাঝখানে আপনাকে একটু থামাই। সেটা হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি তো একে চিটাগং থেকে এসেছেন, তারপরে আপনার নাম রাসেল। তো সবকিছু মানে আপনার চিটাগংবাসীর জন্য এবং সবার জন্যই আপনি বলেন যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, আমি রাসেল আছি সাথে, এটা চিটাগংয়ের ভাষায় বলতে হবে। সলিডদের রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সবসময় সঙ্গে, অনরা পুনন।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বললেন অবশ্য বুঝিনি। আমার মনে হয় যে আমি যা বলছি তাই বলছেন মনে হয়। রাসেলটা খালি কমন পড়েছে আমার। রাসেলটা চিটাগাং রাসেলই বলে, কারণ নামের কোনো তো চেঞ্জ হয় না। রাইট। আমি একজনের কাছে শুনছিলাম যে এরকম টাইপের, যে মানে একজন বলেছিলেন এরকম টাইপের যে সৌদি আরবে সবকিছু আরবিতে হয়, শুধু আজানটা বাংলায় হয়। তো এরকম চিটাগাংয়ে সবকিছু চিটাগাংয়ের ভাষায় হলেও আমার রাসেল নামটা কিন্তু একদম বুঝতে পেরেছি ওটা। এনিওয়েজ, আর কি কি ঘটে মানে ভয়ঙ্কর কিছু ঘটনা? এবং আপনার এইখানেই এই যে চারপাশে এত ঘটনা ঘটছে, সেখানেই আপনারা ছোটবেলা থেকে বেরিয়ে উঠেছেন। জি। আচ্ছা, আর কি কি ঘটে? আমি এরপর আমি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ নিয়ে মানে কাহিনীটি বলছি। তো বিজ্ঞান অনুষদে রাসেল ভাই যারা দায়িত্ব পালন করেন গার্ড, কারণ বেশিরভাগ কাহিনী রাতে হয় এবং রাতে সাধারণত গার্ড ছাড়া ওখানে তৃতীয় কিংবা অন্য কোনো ব্যক্তি থাকে না। তো দেখা যাচ্ছে যে ক্লাসরুমের চাবি চাই গার্ডের কাছে। তো একবার এক গার্ড নাকি ঘুমাচ্ছিল একটা বেঞ্চিতে, তো কে বা কারা সে ওর মানে কনিষ্ঠ আঙ্গুল ধরে শুধু টান দিচ্ছে। হ্যাঁ, মানে টান দিচ্ছে। তো উনি ভাবছেন মানে মানে কোনো হয়তো ঝামেলা কিংবা স্বপ্ন দেখছেন। তো উনি একটু নড়ে চড়ে উঠে আবার শুয়ে যান। তো কিছুক্ষণ পর দেখা যায় আবার টান দিচ্ছে এবং একটা শব্দ আসে যে চাবি চাই, চাবি। তো উনি কেন চাবি দিবে এটা বলার পর আরেকটা শব্দ আসে মানে চাবি চাই, চাবি। তো উনি নাকি একটা চাবি দিয়ে দেন। চাবি দেওয়ার পর দেখা যাচ্ছে যে ক্লাসরুমে পড়ার শব্দ হচ্ছে এবং উনি যে ইয়াতে টুলটাতে শুয়েছিলেন ওখান থেকে ওনাকে বারবার টান দিচ্ছিল। দ্যাট মিনস যে তুমি এটা ছেড়ে দাও, এটা আমাদের কাজে লাগবে। এবং উনি ওই টুলটা ছেড়ে দিয়ে যখন পাশে এসে মানে অন্য একটা জায়গায় শুলেন, তখন কিন্তু আর তার পা ধরে কেউ টান দেয়নি। তার মানে বোঝা গেল রাসেল ভাই মানে ওখানকার মানে যারা পড়াশোনা করে ওই টুলটা হয়তো ওদের দরকার ছিল এবং এরপর থেকে গার্ডটি ভুলেও যদি ওখানে শুয়ে যেত ওর আঙ্গুল ধরে টান দিত। মাঝে মাঝে হয়তো অনেক খেয়াল করতেন না, শুয়ে যেতেন। কিংবা এক এক সময় এক এক ধরনের গার্ড আসে, তো সবাই তো আর জানে না, স্পেশালি যারা নতুন আসে ওদের সাথে ব্যাপারটা খুব বেশি পরিমাণে ঘটে। ওকে, সো আপনারা এই যে এগুলো কি ছোটবেলা থেকে জানতেন সবকিছু যে এখানে এরকম ধরনের ঘটনাগুলো ঘটে বা এরকম কিছু? আসলে আমার তো বেড়ে ওঠা, যেটা আগে বলেছিলাম ওখানে, তো ওই কাহিনীগুলো মানে আমার নিজের সাথেও কিছুটা ঘটেছে। তারপরে শোনা কিংবা ওখানকার যারা গার্ড, কখনো যদি ওদের সাথে দেখা হতো কিংবা বিভিন্ন ভাবে আমরা মানে তথ্যগুলো পেয়ে থাকি কিংবা সংগ্রহ। তো কোনো সময় এরকম হয় যে একা রাতের বেলায় ফেরার সময় মনে হয় যে একা না মানে ফেরা ঠিক হবে না, ভয়টা? ডেফিনেটলি মনে হয়। ইভেন কিছুদিন আগেও আমি নিজে ভূত এফএম শুনছিলাম, তো আমি শোনার মানে মাধ্যমে এতটাই ভিতরে ঢুকে গেছি কিংবা ওদিন আমার সাথে বাইরে একটা মানে বাজে ঘটনা ঘটে, আমি একটু বাইরে যাওয়ার দরকার ছিল, আমি ভয় আর বাইরেই যাইনি। আমার মনে হচ্ছে সামহাও বাইরে গেলে কোনো একটা বিপদ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।